ভালোবাসি। কি বললাম যে ভালোবাসি। ভালোবাসি মানে? ভালোবাসি মানে ভালোবাসি। আমি আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। এই বে, তুমি কি আউট অফ ইউর মাইন্ড? তুমি কি আমাকে চেনো, জানো? আমাকে আগে কখনো দেখেছ? আমি কি আমি কে? বিবাহিত না অবিবাহিত, ধনী নাকি গরিব, ভালো নাকি খারাপ, পরিবার কেমন পরিবার আছে কিনা, ইভেন নাম কি সেটাও কি জানো? নাম ছাড়া মানুষ হয় কি না আমি জানি না, কিন্তু তবুও যদি আপনার নাম না থাকে আমি নাম দিব। অর্থ না থাকলে অর্থ দিব, ফেম না থাকলে ফেম দিব, পরিবার না থাকলে পরিবার দিব, জিএফ থাকলে ব্রেকআপ করিয়ে দিব, বিবাহিত হলে ডিভোর্স করিয়ে দিব। আমাকে ভালোবাসলেও ভালোবাসবো। আপনার নাম ধাম কিছুই ম্যাটার করে না। মেরিন বন্যা খানের আপনাকে ভালো লেগেছে তো লেগেছে, আর তাই মেরিন বন্যা খান আপনাকে ভালোবাসে মানে বাসে। এতক্ষণ যারা কথা বলছিল তারা কে সেটা বুঝেই গেছেন। সবার ভালোবাসার মেরিন বন্যা খান ও নীর আহমেদ চৌধুরী বর্ষণ। হয়েছে কি, মেরিন আকাশে মুখ দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন নীরের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিচ্ছিল। নীর মেরিনের কোমর জড়িয়ে ধরলো যেন মেরিন পড়ে যায়। মেরিনের কোমর জড়িয়ে ধরার জন্য মেরিন খেপে গেল। ঠাস করে থাপ্পড় মারতে নিলেই নীর খপ করে হাতটা ধরে ফেলল। মেরিন ইমপ্রেস হয়ে গেল, কারণ কোনো ছেলে ওকে প্রতিরোধ করেছে। নীর মেরিনের কথা শুনে অবাক হলো। এতটুকু একটা মেয়ে, কারণ এর আগে কখনো মেরিনকে দেখেনি, আর মেরিনও ওকে দেখেনি। কেউ কারো নামও জানে না। প্রথম দেখাতেই একটা মেয়ে কিভাবে বলছে যে ভালোবাসি। নীর মেরিনের গলায় আইডি কার্ড, হাতে অ্যাপ্রন, স্টেথোস্কোপ দেখে বুঝতে পারলো যে মেরিন স্টুডেন্ট। কোন ইয়ার? 2020। ও মাই আল্লাহ, ব্রেনে সমস্যা আছে নাকি? নাকি ব্রেনই নেই? যে কোন ইয়ার চলছে সেটাও জানে না। হার্টের মতো ব্রেনও ইমপ্লান্ট করা যায় কিনা জানি না, কিন্তু যদি ব্রেন ইমপ্লান্ট করা যায় তবে কথা দিচ্ছি বাংলাদেশের সেরা বুদ্ধিজীবী ব্যক্তির ব্রেন আমি আপনার মাথায় ইমপ্লান্ট করব। শাট আপ। একটা থাপ্পড় দেব। যার নামটা পর্যন্ত জানো না, যাকে প্রথম দেখলে তাকে ভালোবেসে ফেললে। হ্যাঁ দেখেছি। কার বাপের কি? শাট আপ। তুমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আর আমি ডক্টর প্র্যাকটিস করছি। তোমার লজ্জা করলো না এইভাবে আমার সাথে কথা বলতে? আই এম লাইক ইউর টিচার। তা আমার বাপের কি? ভুল হয়ে কখনো আর আমার সামনে আসবে না। টিসি দেওয়ার ব্যবস্থা করবো, বেয়াদব। সে যাই বলেন, আপনার বউ কিন্তু আমি হচ্ছি। আর হ্যাঁ, ফার্স্ট ইয়ার আর ফাইনাল এক্সাম আজকেই শেষ হলো। সো আই এম নাও সেকেন্ড ইয়ার। টিচার হলে আপনি আমার ক্লাসরুমে হবেন, আর তাছাড়াও এখনও কোনো ক্লাস করানো নি। সো সে যাই হোক, আমি আপনাকে ভালোবাসি। আমাদের বিয়ে হচ্ছে, দ্যাটস ফাইনাল। তুমি কি পাগল? কারেকশন প্লিজ, মেয়েরা পাগল না, পাগলি হয়। আমি পাগল আপনার প্রেমে, মাই ডিয়ার জানু। স্টুপিড গার্ল। নীর রেগে গেল। ম্যাম, আমি 5 মিনিট সময় দিলাম, আমার জানুর নিকুচি কুষ্টি জানতে চাই। 5 মিনিট পর ম্যাম অন্যান্য। মেরিন ঠাস করে জনকে থাপ্পড় মারল। জন বুঝলো না এর কারণ। গিভ মাই অনার, কল হিম স্যার। ওনাকে উনি কেবল আমি ডাকবো। সরি ম্যাম, স্যারের নাম নীর আহমেদ চৌধুরী বর্ষণ, বাবার নাম নিয়াল আহমেদ চৌধুরী, কবির স্যারের রাইভাল কোম্পানির কর্ণধার। স্যার ডক্টর প্র্যাকটিস করতে 2 বছর ধরে। ইউএসএ অ্যান্ড সিঙ্গাপুর থেকে 2টা কোর্স ডিগ্রি নিয়ে এসেছেন। এখানেই পেশেন্ট দেখে, অন্য কোথাও আর চেম্বার নেই, তবে এখন ছুটিতে আছে। ছুটিতে থাকার কারণ? জানি না। কারণ? না মানে। মেরিন আবারও ঠাস করে থাপ্পড় মারল। ম্যাম, স্যারের নেক্সট 17 তারিখে বিয়ে, আজকে বন্ধুদের ইনভাইট করতে এসেছিল। মেরিন আবারও জনকে থাপ্পড় দিল। এত তাড়াতাড়ি বিয়ে করতে হবে আমাকে? 20 তো হলোই না। কি বলেন ম্যাম? আমার না হওয়া সতীত্বের নাম কি? সেটা জানি না ম্যাম। তোমার কি মনে হয় না তুমি ইদানিং থাপ্পড় বেশি খাচ্ছ? নাম শুনলে আবার মারবে। না বললে বেশি মারবো। কনের নাম নীরা রহমান। কি? নববীরা রহমান। মেরিন নামটা শুনে উন্মাদের মতো হাসতে লাগলো। বিয়েতে তো বউ লাল জোড়া পড়ে, তাই না? জনি জনি ইয়েস পাপ্পা।
জি ম্যাম। কখনো তো ভুলেও কোনো দেশে কোনো ধর্মের বিয়েতে কালো জোড়া পড়ে না, তাই না? জি ম্যাম। 17 তারিখ নীরের বিয়ের দিন। প্রেস, মিডিয়া, দেশের সব বড় বড় মানুষ, এমনকি পলিটিশিয়ানরাও অনেকেই এসেছে। বিয়ের জন্য কাজে চলে এলো। জাস্ট বিয়ে পড়াবে, তখন একদল কালো স্যুট পরা পিস্তলওয়ালা লোক বিয়েতে উপস্থিত। সকল মেহমানদের মাথায় বন্দুক ঠেকালো। ওদের মধ্যে থেকে একজন লিডার টাইপ ব্যক্তি রুদ্র বলে উঠল, এই বিয়ে পড়ানো এই মুহূর্তে বন্ধ করো। কি হচ্ছে কি এসব? এই যে নিহাল স্যার, নড়বেন না আর কোনো কথাও বলবেন না। সবার মাথায় বন্দুক ঠেকানো থাকলেও নীরের মাথায় না। তবে পরিবার পরিজন এবং তার থেকেও বড় কথা হলো নীরের কলিজা নীরার মাথায় বন্দুক ঠেকানো। তোমরা কারা? কি চাও? টাকা পয়সা? জাস্ট টেল মি দ্য অ্যামাউন্ট। আমরা আপনাদের টাকা চাই না, এখনই ম্যাম চলে আসবেন। আর স্যার, আপনিও নিজের জায়গা থেকে নড়বেন না প্লিজ। যদি আমার জানার কিছু হয়, মাইন্ডেড। তখনও বাজনা বাজিয়ে একদল ব্যান্ড পার্টি এলো। এরপর একটা কালো BMW এসে থামলো। গাড়ি চালিয়ে এসেছে একটা গর্জেস কালো পরী। কালো পরীটার নাম মেরিন। মেরিন গাড়ি থেকে নামলো। কালো রঙের লেহেঙ্গা, পা থেকে মাথা পর্যন্ত কালো ডায়মন্ডের গহনায় মোড়ানো, সেই সাথে কালো চশমা ও চোখে, ঠোঁটে লাল লিপস্টিক। দেখতে অস্বাভাবিক সুন্দর লাগছে। যে কারো মেরিন, হোয়াটসঅ্যাপ লেডিস অ্যান্ড জেন্টলম্যান। তুমি? ও হাই জানো। এসবের মানে কি? ড্রামা মিস্টার খান, ড্রামা। ওয়েট অ্যান্ড ওয়াচ। জন্নিরা রহমানের বিয়ের সই করা কাবিননামাটা অ্যান্ড রেজিস্ট্রি পেপারটা দাও। জন এনে দিল। মেরিন সেটা টুকরো টুকরো করে ছিঁড়ে আগুনে পুড়িয়ে ফেললো। আচ্ছা, সবার মনে তো একটাই প্রশ্ন যে কি হচ্ছে আপনাদের সাথে, তাই তো? আমি সোজা কথা সহজভাবে বলতে জানি। আমি এই বিয়ে ভাঙতে চাই। বিয়ে মানে নীরার বিয়ে ভাঙতে চাই। আমি চাই এখানে আজকে কেবল মেরিনের বিয়ে হবে। এই বেয়াদব মেয়ে, কি আমল তোমার কথা বলছো? তুমি ওকে চেনো? শি ইজ আ ম্যাড গার্ল। লেট মি হ্যান্ডেল দিস। নীর মেরিনের কাছে গেল। হোয়াট ইজ অল দিস? এসবের মানে কি? মেরিন হাতের গানটা দিয়ে নীরের মুখে আঁকিবুকি করতে করতে বলল, আমি কাল রাতও ভালোভাবে বলেছিলাম আমাকে বিয়ে করবেন কি না। আপনি না করলেন, আর তাই এই রাস্তা অবলম্বন করতে হলো, ড্রামা করতে হলো। আমি তোমাকে বিয়ে করব না। ওকে, অ্যাজ ইউ উইশ। বয়েজ, শুট দ্যাম। এই মেয়ে পাগল হয়ে গেছো? যাও রুমে যাও। রুম মানে? আপনি চেনেন? না মানে? থেমে গেলি কেন? বল ওকে। বাদ দাও দাদু ভাই। দাদু ভাই মানে? শ্বশুর বাবা। আমি শাহজাহান খানের একমাত্র নাতনি খান এম্পায়ার একচ্ছত্র মালিকন, যাকে বলে দ্য এমপ্রেস। যাই হোক, জানু আপনি বিয়ে করবেন কি না? নো। সবার মৃত্যুর জন্য আপনি দায়ী থাকবেন। আই ডোন্ট কেয়ার। আপনার জানের জীবন গেলেও না। এই, নীর মেরিনের দিতে আঙুল তুলতেই 5-7 জন নীরের মাথায় গান ধরল। জন, আরে গান নামাও সবাই, বলেছি না স্যারকে টাচও না করতে। ওরা নামিয়ে ফেলল। মেরিন পাগলের মতো নীরের গাল ধরে বলল, আপনার কোথাও লাগেনি তো? নীর ধাক্কা দিয়ে সরিয়ে দিল। জন, জন, ওনার জানকে আমার সামনে নিয়ে আসো তো। জন নীরাকে এনে মেরিনের পায়ে ফেলল। জান? আগে মারবেন না স্যার, নাহলে নীরাকে শ্যুট করে দেব। নীর দাঁড়িয়ে গেল। মেরিন নীরা চুলে ধরে মাথাটা তুলল। নীরা? নীরামা, দেখ মেরিন, ভালো করছিস না কিন্তু। তোমাকে জিজ্ঞাসা করিনি, তুমি এখন হুকুমের টেক্কা। বাহ, তোমার লাল টিপটা তো বেশ সুন্দর। মেরিন এরপর বন্দুকটা নীরার কপালের ঠিক মাঝখানে ধরল। বুলেট দিয়ে বানানো টিপ বেশি ভালো লাগে। লাইফ টাইম, আই মিন জেট টাইম থাকবে। তোমার শরীরের মাংস পচে গেলেও তোমার করটিতে থেকে যাবে অনেক দিন। কি বলো? না, ছেড়ে দাও ওকে। আমাকে বিয়ে করবেন? ইম্পসিবল। নীরাকে মেরে ফেললো না? না। রাজি হয়ে যাও নীর, তুমি ওকে চেনো না, ও ডেঞ্জারাস। আমাকে সত্যি সত্যি মেরে দিবে, প্লিজ রাজি হও। মেরিন মনে মনে বলল,
ওদের প্রেম তো মহান। ভয় পেও না নীরা, এই মেয়ে কিচ্ছু করবে না। এমটি ভ্যাসেল সাউন্ড মাছ। মেরিন নীরার হাত ঘেঁষে একটা শুট করে দিল। এতে নীরার হাত থেকে রক্ত ঝরতে লাগলো। জান, বিয়ে করবেন আমায়? না, নেভার। জন, শ্বশুর আব্বার মাথায় বন্দুক ঠেকাও তো, আর উপস্থিত সবার মাথায় ঠেকানো হোক, তবে আগে যেন শ্বশুর আব্বাকে শুট করা হয়। জন গান লোড করে ফেললো, জাস্ট শুট করবে। না, ডোন্ট শুট। আমি মেয়েকে বিয়ে করব। না নীর, তুমি এই পাগল মেয়েকে বিয়ে করবে না। আপনারা তাড়াতাড়ি ডিসিশনটা বলেন। বললাম তো বিয়ে করব। সত্যি? সত্যি। তবে একটা কথা আমিও বলে দিলাম, সকল মেহমান, ফ্যামিলি অ্যান্ড আমার জানকে গান পয়েন্টে রেখে তুমি বিয়ে হয়তো করছো আমায়, অফিসিয়াল ওয়াইফ হবে, কিন্তু মন মস্তিষ্ক থেকে আমার স্ত্রী সবসময় নিরাই থাকবে। কখনো তুমি আমার ভালোবাসা হবে না, ঘৃণা হবে। তোমার নাম, এমনকি তোমার ছায়াকেও আমি ঘৃণা করব। তুমি ভালোবাসা মেরিন না, ঘৃণার মেরিন। তাতে আমার বাপের কি? সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার অর্ধাঙ্গিনী হব, আপনার বউ হব, আর কিছু লাগবে না। কাজী সাহেব। এই কবির, এই মেয়েকে থামাও। ওর জন্য যদি আমার নীরার। মেরিন, বলুন মিস্টার খান। যদি তুমি এই বিয়ে করো, আমি তোমাকে ত্যায্য করব। কথাটা শুনে মেরিন উন্মাদের মতো হাসতে লাগলো। সেই হাসির কারণ সবার অজানা হলেও দাদু ভাইয়ের কাছে না। এই হাসির মাঝে যে কতটা দুঃখ, কতটা কষ্ট, কতটা হৃদয় ভাঙা চিৎকার লুকিয়ে আছে তা কেউ দেখতে পাচ্ছে না। তো মিস্টার খান, আপনার আর আপনার স্ত্রীর সাথে আমার কি সম্পর্ক? কি যে আপনি আমাকে ত্যায্য করবেন? আপনি হয়তো ভুলে গেছেন আমি চাইলে আপনাদের ত্যায্য করতে পারি। খান বাড়ির সম্রাজ্ঞী আমি, মেরিন বন্যা খান। আমার জীবনে কি হবে আমি ডিসাইড করব, আপনি না। মেরিন, চুপ! আর একটা শব্দ করলে আপনাকে আর আপনার বউকে এখন এই মুহূর্তে জানে মেরে দিব। তখন এই স্বাধীন নীরা রহমানের কি হবে? সো চুপ, নট এ সিঙ্গেল ওয়ার্ড। কাজী সাহেব। তখন মেরিনের ঠিক কাজ করা কাজই এলো। ওদের বিয়ের কাজ সম্পন্ন হলো। এরপর নীরকে আরও একটা কাগজে সেই সই করতে হলো, যেটাতে লিখেছিল যে মেরিনের মৃত্যুর আগে নীর দ্বিতীয় বিয়ে করতে পারবে না এবং কোনো পরিস্থিতিতেই মেরিনকে ডিভোর্স দিতে পারবে না। নীরা রহমানের সাথে দেখাও করতে পারবে না। এরপর মেরিন নীরকে নিয়ে দাদু ভাইকে সালাম করলো। এরপর নিহালকে। এখন কি আমি শেষবারের মতো নীরের কাছে যেতে পারি? নীরের চোখে টলমল পানি। তা দেখে মেরিন অস্থির হয়ে গেল। এ কি জামাই, আপনি কাঁদছেন কেন? দাদু ভাই, উনি কাঁদছেন। একদম কাঁদবেন না। মেরিন নীরের চোখের পানি মুছিয়ে দিল। আপনার চোখে আবারও পানি কেন? আপনার চোখে এখন আবারও পানি এলে আমি 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 নীরাকে মেরে দিব। কান্না থামান। এই না, ওকে কিছু করো না, ও আমার জান। কিন্তু একটা বারোর কাছে যেতে দাও, কতটা রক্ত পড়ছে দেখো। যান, শেষবারের মতো। নীর ছুটে নীরার কাছে গেল, ব্যান্ডেজ করে দিল। আই এম সরি জান। আই আন্ডারস্ট্যান্ড জান। নীর নীরাকে জড়িয়ে ধরল, যা দেখে মেরিন ডেভিল স্মাইল দিল। আমার বিয়ের সাক্ষী সবাই হলেন তো, তাই না? তো মাই ডিয়ার প্রেস অ্যান্ড মিডিয়া অ্যান্ড পলিটিশিয়ান, আপনারা খুব ভালোভাবে ভয় পাওয়ার অভিনয় করেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমাদের বিয়ে। আর মিস্টার আজম, আপনাকে বিশেষ ধন্যবাদ এই স্পেশাল টেন্ট ব্ল্যাক ক্যাট ফোর্স আমাকে আজকের জন্য দেবার জন্য। আর মাই ডিয়ার মেহমানরা, কারো গায়ে কোনো আছরও লাগবে না। ভয় পেয়েছেন তাই সরি। ভয়ের বিনিময়ে আপনারা পারফেক্ট গিফট পাবেন। যার যেটা দরকার, লাইক করো ব্যাংক লোন, কারো বিল পাস, কারো টেন্ডার পাস, ব্লা ব্লা ব্লা। তো সবাই আমাদের দোয়া আশীর্বাদ করে যাবেন। আর বাকি মেহমানগণ, ভয় পাবার কারণ নেই। বিবাহ সম্পূর্ণ হইল। চৌধুরী বাড়িতে নতুন বউ নিয়ে নীর ফিরল। দোদের কাছে নীলিমা বরণডালা নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ি থামতেই নীর মেরিনকে ফেলেই হনহন করে ভেতরে যেতে নিলে নীলিমা বাধা দিল। ভেতরে ঢুকছো কেন? সেটাই তো, বউ রেখে কেউ একা একা বাড়িতে ঢুকে? মামুনি, ও আমার নীরা না, ও মেরিন। তুমি কি করে জানলে?
ভুলে গেছো নাকি যে বাসায় টিভি আছে? দেখি মামুনি, সরো, ভেতরে যেতে দাও। না, যেভাবেই হোক বিয়েটা হয়েছে, আর চৌধুরী বাড়ির বউ হিসেবে আমার কিছু দায়িত্ব আছে, তাই আমি তোমাকে এভাবে ঢুকতে দিতে পারি না। নীলিমা, ঘরের কর্ত্রী আমি, তাই আমার সংসার আমাকে সামলাতে দাও, ওদের দুজনকে বরণ করতে দাও। মামুনি, আমি কি বউ বলে মানি না। তাতে কিছু করার নেই, সারা দেশের লোক দেখেছে যে তোমাদের বিয়ে হয়েছে, 3 কবুল বলে বিয়ে হয়েছে। এটা চুপ করুন। নীলিমা দুজনকে বরণ করলো। নীর, এবার মেরিনকে কোলে নিয়ে বাড়িতে ঢুকো। ইম্পসিবল, কখনোই না। আমি যদি ওনার কাঁধে করে ঢুকি হবে? বলেই মেরিন লাফ দিয়ে নীরের পেছনে গলা ধরে ঝুলে পড়ল। নীর মেরিনকে নামিয়ে দিল। বিয়ের পর বউকে প্রথম কোলে তুলে বাড়িতে ঢুকতে হয়, এটাই চৌধুরী বাড়ির নিয়ম। মামুনি, তুমি কি পাগল হয়ে গেছো? নীলিমা নীরকে একটু আলাদা ডেকে নিল। মামুনি তুমি। ঠিক করছি, কাটা দিয়ে কাটা তুলতে হয়। ওই মেয়েকে আমাকে আমার মতো সামলাতে দাও। ওই মেয়েকে তোমার ঘাট থেকে আমি নামিয়েই ছাড়বো। ওর জীবন যদি ছাড়কার না করেছি তো আমিও। উল্টো পায়ে দৌড়ে পালাবে, দেখিস? মানে? দেখে যাও, আমি মলমও লাগাবো, আবার ক্ষত গভীরও করব। তোমার অমঙ্গল হোক সেটা আমি কখনোই চাইবো না। তোমার ভালোর জন্য আমি সব করতে পারি বাবা। নীলিমার কথায় নীর মেরিনকে কোলে তুলে বাড়িতে ঢুকলো। 1 ঘন্টা পর মেরিনকে নীরের কাজিন ভাবিরা রুমে রেখে গেল। সারা রুম ফুলের বাগান হয়ে আছে, খুবই সুন্দর করে। কিন্তু খাটে এন লাভ এন দেখে মেরিনের মাথা খারাপ হয়ে গেল। ও ছুরি দিয়ে পরের এনটাকে নষ্ট করে নতুন করে এম লিখে দিল। নীরের পাশে কেবল আর কেবল মেরিন থাকবে। এরপর মেরিন দাঁড়িয়ে গেল, রুমের চারপাশটা দেখতে লাগলো। সব জায়গায় নীরার ছবি আর নীরার ছবি। মেরিন হাতের ছুরিটার দিকে তাকিয়ে ডেভিল স্মাইল দিল। তখনই নীলিমা রুমে এলো। মামুনি, কিছু তো মনে হয় খাওয়া হয়নি তোমার, এখন কিছু খেয়ে নাও, আমি নিজে খাইয়ে দিচ্ছি তোমায়, এসো। মেরিন নীলিমাকে টেনে সোফায় বসিয়ে হাতে থাকা ছুরিটা দিয়ে নীলিমার গাল ছুঁয়ে ঘোরাতে ঘোরাতে আঁকি বুকি করতে করতে বলল, পেছন দিয়ে সাধারণ কাটার আঘাতের থেকে সামনাসামনি গুলি করা আমার বেশি পছন্দ। মানে? কাটা দিয়ে কাটা তুলতে হয়। এই মেয়েকে আমাকে আমার মতো সামলাতে দাও। ওই মেয়েকে তোমার ঘাট থেকে আমি নামিয়ে ছাড়বো। ওর জীবন যদি ছাড়খাড় না করেছি তো আমিও। ও উল্টো পায়ে দৌড়ে পালাবে, কি তাই তো? নীলিমার চোখ চড়ক গাছ। কি নিখুঁত অভিনয়! যে নিউরোলজিস্ট নীর আহমেদ চৌধুরী, বর্ষণ চৌধুরী পর্যন্ত তোমার অভিনয় ধরতে পারল না। ধরবে কি করে? পরিচালনাতে যে মেরিন বন্যা নীর খান চৌধুরী ছিল। বলেই দুজন হা হা করে হাসতে লাগলো। মেরিন নীলিমাকে জড়িয়ে ধরল। মামুনি, হোয়াট ইন অ্যাক্টিং, ইউ আর টু গুড। যার এমন একটা কুটুপুটু বৌমা আছে তাকে তো টু গুড হতেই হবে। তবে তোমার লেখা এই ডায়লগটার জন্য আমি কিভাবে যে প্র্যাকটিস করেছি তা কেবল আমি জানি। ভীষণ ক্ষুধা লেগেছে। এখনই দিচ্ছি। নীলিমা মেরিনকে খাইয়ে দিচ্ছে আর মেরিন অদ্ভুত দৃষ্টিতে নীলিমার দিকে তাকিয়ে আছে। কি দেখছো? মমতা। মানে? মানে কিছু না। আর শোনো, পরশু তোমাকে কি করতে হবে? 2 ঘন্টা পর নীল রুমে ঢুকলো। ঢুকে অবাক হয়ে গেল, কারণ রুমে আগুন জ্বলছে। একে ভয় পাওয়ার কিছু নেই, আমি ধরিয়েছি। কিছু আবর্জনা পোড়াচ্ছি। নীল দেখে বুঝতে পারলো যে কোনো ছবি পোড়ানো হচ্ছে। একটা ছবি সাইডে পড়লো। ছবিটা দেখে নীল বুঝলো যে এটা নীরার ছবি, কিন্তু মুখটা বিকৃত। নীল রুমে চোখ বুলিয়ে দেখলো যে রুমে নীরার কোনো ছবি নেই। এই তোমার সাহস কি করে হয় নীরার? আমার সাহসের প্রমাণ 4 ঘন্টা আগেই পেয়েছেন। এই ছবি পড়িয়ে কোনো লাভ নেই মেরিন। নীরার ছবি আমার বুকের মধ্যেখানে আঁকা আছে। আমার মন থেকে নীরাকে তুমি কখনোই সরাতে পারবে না। আমি চাইলে নীরাকে দুনিয়া থেকে সরাতে পারি, আর আপনার মন থেকে পারবো না। আমি যদি চাইতাম তবে আপনার নীরাকে ছলে বলে কৌশলে আপনার সামনে জঘন্য প্রমাণ করতে পারতাম। এরপর কল্পলোকের কোনো কল্পলতা হয়ে আপনার সামনে নিজেকে উপস্থাপন করে আপনার মনে আমার জন্য ভালোবাসার ফুল ফোটাতে পারতাম।
কিন্তু আমি তা করিনি। আমি হয়ে আপনার সামনে নিজেকে তুলে ধরেছি, কারণ মেরিন ছলনা করতে জানে না। ছলনা করতে জানে না, ধ্বংস করতে জানে, কেড়ে নিতে জানে। বাট ইউ নো হোয়াট, আই লাভ ইউ অ্যান্ড আই হেট ইউ। ভালো, মিথ্যে ভালোবাসার থেকে সত্যিকারের ঘৃণা অনেক ভালো। বলেই মেরিন নীরকে সালাম করতে গেল। নীর পিছে সরে গেল। আমি তোমাকে বউ হিসেবে মানি না, সো এই বউগিরি করবা না। বলেই নীর চলে যেতে নিলে মেরিন ধাক্কা দিয়ে নীরের সোফায় ফেলে দিয়ে নীরের পা ধরে সালাম করলো। আপনার মানাতে কিচ্ছু যায় আসে না। আমি আপনার বউ, সেটা আমি মানি। দুনিয়া মানে আমি মানি আমি আপনার বউ। সো থ্যাঙ্কস ইট। আপনার জীবনের যদি কোনো সত্য থাকে তবে সেটা হলো এই যে আমি আপনার বউ। নীরের চোখে আগুন। মেরিনের গলা চেপে ধরল। আর তোমার জীবনের বড় সত্য হলো তুমি আমার চোখের কাঁটা। আজ থেকে আমার সকল অভিশাপে তুমি। গলা চেপে ধরাতে মেরিনের দম আটকে যাবার অবস্থা। মুখ চোখ লাল হয়ে গেছে, কিন্তু তবুও মেরিন নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে না। উল্টো ঠোঁটের কোণে হাসি। মেরিনের অবস্থা দেখে নীর নিজেই মেরিনকে ছেড়ে দিল। মেরিন কাশি দিতে লাগলো। স্বাভাবিক হবার পর মেরিন বলল, আপনার সকল অভিশাপে আমি হলো, আমার সকল আমলে আপনি, আমার সকল দোয়ায় আপনি। নীর চলে যেতে নিল। মেরিন নীরের হাত টেনে নিয়ে একটা স্বর্ণের ব্রেসলেট পরিয়ে দিয়ে বলল, এটা সবসময় হাতে রাখবেন। এটা আমি কাবা শরীফের ওখান থেকে স্বর্ণের ঘিনি কিনে এনে বানিয়েছি। এই ঘিনিটা কাবা শরীফে স্পর্শ করানো হয়েছে। এই ব্রেসলেটটা আপনাকে সকল বিপদ আপদ থেকে দূরে রাখবে ইনশাল্লাহ। আর এটা সেই দিনই খুলবেন যেদিন আমি মরে যাব। নীর তখনই ওটা হাত থেকে খুলে ছুঁড়ে বেডে ফেলল। তুমি এখনই আমার কাছে মৃত, আজীবন থাকবে। যদি তোমার বদৌলতে আল্লাহর তরফ থেকে আমার উপর কোনো সৌভাগ্য রহমত নাজিল হয়, তবে তার বদলে আমি আল্লাহর অভিশাপ নিতে চাইব। তোমার বদৌলতে জান্নাতের থেকে জাহান্নামকে আমি প্রাধান্য দেব। নীরের কথার জবাবে মেরিন শুধু একটা হাসি দিল। এরপর আবারও ব্রেসলেটটা এনে নীরের হাতে পরিয়ে দিল। ভালোভাবে কোনো কথাই বুঝেন না, পরিয়ে দিলাম। এরপরও যদি এটা কবজি থেকে খুলে ফেলেন, আপনার জানের শরীরের থেকেও কবজিটা কেটে ফেলা হবে। আর আপনি জানেন যে আমি এটা করতে পারবো। নীর কথা না বাড়িয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। মেরিনও ফ্রেশ হয়ে চেঞ্জ করে খাটে এসে নীরের বুকে জাস্ট মাথা রেখে শুতেই নীর একটা ধাক্কা দিয়ে মেরিনকে ফেলে দিল। বেডের কোনায় লেগে মেরিনের কপালে কোনা কেটে গেল। মেরিন হাত দিয়ে দেখলো রক্ত পড়ছে। আগে বলেছে আমি তোমাকে বউ বলে মানি না। আমাকে টাচ করার সাহস দ্বিতীয়বার করবে না, নাহলে এর থেকে বেশি আঘাত পাবে। শাহরুখ খানের দেবদাস ছবিটা দেখেছেন, যেখানে পার্বতীর নিজের উপর অনেক গর্ব ছিল, কারণ চাঁদের গায়ে কলঙ্ক আছে, কিন্তু ওর গায়ে নেই। তাই দেবদাস ওর কপালে আঘাত করে। এরপর একটা গান দেয়। গানের একটা লাইন আছে, জো দাগ তুমনে মুস্কো দিয়া উস দাগ সে মেরা চেহারা খিলা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পে দেবদাসের আঘাতে পার্বতীর রূপ সত্যি সত্যি বেরিয়েছিল কি না জানি না, কিন্তু আজকে নীরের আঘাতে মেরিনের কপালে যে দাগ হলো, তাতে অবশ্যই মেরিনের রূপ অবশ্যই বের হলো। যার মন সুন্দর না তার রূপও সুন্দর না। তুমি খাটে ঘুমাও, আমি সোফায় ঘুমাবো। এই যে আমি আপনার কাছে কিচ্ছু চাই না, লাইক স্ত্রীর মর্যাদা হর ওয়ার্ড, তবে রোজ রাতে আপনার বুকে মাথা রেখে একটু শান্তির ঘুম ঘুমাতে চাই। ভাবলে কি করে যে তোমাকে আমার বুকে মাথা রাখতে দেব? রিকোয়েস্ট করছি নীর। না, ভালো হবে না। আর কি খারাপ করবে? এই রিমোটটা দেখতে পাচ্ছেন, এটা নর্মাল রিমোট না। এটা প্রেস করলে বোম ব্লাস্ট হবে। ভয় দেখিয়ে লাভ নেই। আপনার কি মনে হয় মেরিন ভয় দেখায়? ভয় তারা দেখায় যারা নিজেরা ভয় পায়। আপনার ফোনে তো বোম ট্র্যাকার আছে, চেক করে দেখুন। নীর চেক করে দেখলো যে সত্যি আছে। তুমি এতটা জঘন্য? যতটা দেখছেন বা ভাবছেন তার চেয়েও বেশি জঘন্য আমি। বাধ্য হয়ে নীর মেরিনকে বুকে জড়িয়ে শুয়ে পড়ল। মেরিন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। জানি না কত বছর পর এমন শান্তি পেলাম। আমার যে মাথা গোছার কোনো জায়গা নেই নীর, আজ থেকে পেলাম। ওদিকে এসবের মানে কি? কোন সবের? তুমি ভালো করেই জানো কিসের কথা বলছি। তুমি ওই মেয়েকে বউ বলে কিভাবে মেনে নিতে পারো? ওই অসভ্য বেয়াদব বেলাগাম মেয়েকে বউ হিসেবে কিভাবে মেনে নিতে পারো? এখন বলো না যে নীরকে বলা কথা আমি বিশ্বাস করব। ওই মেয়েটা কতটা খারাপ তুমি জানো?
কি করেছে আজকে? তুমি কিচ্ছু বলছো না কেন? তুমি তোমার মনের ভাব প্রকাশ করো, কারণ আজকের পর থেকে আমি আমার মামনির নামে কোনো বাজে কথা শুনবো না। মামনি, তুমি কি পাগল হয়ে গেছো? না, আমি একদম ঠিক আছি। তোমাদের বাবা ছেলের মাথা খারাপ হয়ে গেছে, কারণ আমার ছেলের পাশে কেবল মেরিনকেই মানায়, নীরা নয়। মেরিনই আমার ছেলেকে সত্যিকারে ভালোবাসে, অকারণে ভালোবাসে। মেরিন নীরের জন্য পারফেক্ট, রূপে, গুণে, যোগ্যতায়, বংশ পরিচয় সবটাই। কি আবল তাবল কথা বলছো? কোন জামানার মতো করে কথা বলছো? ঠিকই বলছি। আর শুরু থেকে নীরাকে আমার পছন্দ ছিল না, কেননা যার বাবার 3 বিয়ে করা, মা 2-3 বিয়ে করা, সে মেয়ে আর কত ভালো হতে পারে? নীলা, চিল্লাইও না, ঠিকই বলেছি। ওই মেয়েরও চরিত্র শুরু থেকে আমার ভালো লাগেনি। যতই ভালো হবার নাটক করুক না কেন, শুধু খানবাড়িতে থাকলেই, খানবাড়ির শিক্ষা পেলেই সে খানবাড়ির মেয়ে হয়ে যায় না, খানবাড়ির রক্ত হয়ে যায় না। বিষ বৃক্ষ কখনো আম গাছ হয় না। আর ওই মেয়েটা বুঝি ভালো? ওই মেয়েটার নাম আছে, আর সে তোমার মেয়ের মতো, সম্মান দাও। তো ওই মেয়েটা সব্বার সাথে সবসময় খারাপ ব্যবহার করে, মারামারি করে, ছেলেদের পোশাক পরে। এই মেয়ে এতটাই খারাপ যে নিজের আপন মা বাবা তাকে মেয়ে হিসেবে মানে না। এটা মা বাবার কলঙ্ক। সন্তান খুনি জঘন্য খারাপ হলেও মা বাবা সন্তানকে ফেলে দেয় না, এনারা ফেলেছে। তুমি যাই বলো না কেন, আগে থেকে মেরিনকেই আমার পছন্দ ছিল। তুমি ওকে কবে দেখলে? গত বছর যখন আমি নীরাকে ঈদের জামা দিতে যাই, মেরিন বাড়িতে ঢুকলো। হাত থেকে অনেক রক্ত ঝরছিল, তবুও কণিকা উঠে গেল না। সে নীরাকে কোন পোশাকে দেখতে ভালো লাগবে সেটা দেখতে ব্যস্ত। পরে মেরিনের দাদু দৌড়ে এসে হাতে ব্যান্ডেজ করে দিল। মেরিন একবার আমার দিকে তাকালো। কি অদ্ভুত সে চাহনি, কি মায়া সেই চোখে মুখে। কোনো কাজল, কোনো লিপস্টিক ছিল না তার মুখে। কুদরতের সাজে সজ্জিত সে। যখন জানতে পারলাম যে কণিকা ওর মা, তাও আপন মা, তখনই ভেবে নিয়েছিলাম যে কোনো ঘাবলা আছে। ভাবছিলাম যদি মেরিনি নীরের বউ হতো, কিন্তু নীর তো নীরা নীরা বলে অজ্ঞান। কিন্তু ভাবতেও পারিনি যে মেরিন নীরকে ভালোবেসে ফেলবে। আর এতে আমার থেকে খুশি কেউ না, কারণ মেরিন নীরকে সত্যিকারের ভালোবাসে। ঘাপলাটা কি? দাঁড়াও, সবে তো গল্পের শুরু। যাই হোক না কেন, নীর মেরিনকে সারা জীবন ঘৃণা করবে, কোনোদিন ভালোবাসবে না। বাসবে। ইম্পসিবল। বাজি? হোয়াট? বাজি। চলো বাজি লাগি। নীরের কাছে কি কখন মেরিন ঘৃণার মেরিন থেকে ভালোবাসে মেরিন হতে পারবে কিনা? ওকে, লাগলাম বাজি। আমি বললাম তো কখনোই নীরের কাছে মেরিন ঘৃণার মেরিন, ভালোবাসার মেরিন হতে পারবে না। আমি লাগালাম হতে পারবে। আজকে মেরিন নীরকে যতটা ভালোবাসে, তার থেকে 1000 গুণ বেশি নীর মেরিনকে ভালোবাসবে। তখন মেরিন নীরকে ছাড়লেও নীর মেরিনকে ছাড়বে না। সকালে মেরিনের আগে ঘুম ভাঙলো, দেখলো যে ও এখনো নীরের বুকে ঘুমিয়ে আছে। নীরের বুকে একটা চুমু এঁকে দিল, এরপর নীরের ঠোঁট জোড়া দখল করে নিল। ঘুমের মধ্যে নীরের মনে হলো দম নিতে কষ্ট হচ্ছে। চোখ খুলে দেখে কাহিনী কি। মেরিন ছেড়ে দিল। এসবের মানে জানতে পারি? গুড মর্নিং কিস। সন্ধ্যায় রিসেপশনের পর নীর মেরিন খান বাড়িতে গেল। দাদুভাই নিজেই বরণ করে নিল। নীরকে দেখে নীরা দৌড়ে এলো জড়িয়ে ধরতে, কিন্তু পারল না। মেরিন সামনে দাঁড়ালো। নীরাপু, অন্যের বরকে এভাবে জড়িয়ে ধরতে এসো না, মানুষ বলবে তোমার নজর খারাপ। খাঁটি বাংলায় কি বলে জানো? নীরা আঙুল তুলে বলল, মেরিন। সাথে সাথে মেরিন নীরার আঙুল এমনভাবে মুচড়ে দিল যে নীরার আঙুল ভেঙে যায়। সাহস কিভাবে হয় আমাকে আঙ্গুল দেখানোর? আরে ছাড়ো ওকে। মেরিন ছেড়ে দিল। আপনার না হওয়া বউকে বলে দিন যেন ভুলও আমার আপনার সামনে না আসে, তবে এই দুনিয়া থেকে অদৃশ্য হয়ে যাবে। আর হ্যাঁ, খানবাড়িতে শেষ 10 সেকেন্ড গুনে নাও। মানে গেট আউট ফ্রম মাই হাউস। নিজের ভিখারির বাপের বাড়িতে যাও। গেট আউট। তুমি ওকে বাড়ি থেকে বের করার কে? বাড়ির মালিক। কেন ভুলে যান মিস্টার খান? এখন নীরাবানু, আপনি চলে যান এখান থেকে। বাড়ি থেকে বের করছি, দুনিয়া থেকে না। খালামণি, চিন্তা করিস না মা,
তুই তো আমার সোনা মা, লক্ষ্মী মা। তোর জন্য তো সবার মনের দুয়ার খোলা, এর মতো অপয়া না। হয়ে গেছে, শেষ? আরও কিছু বলার আছে? নীরা, ডোন্ট ওয়েস্ট মাই টাইম। তোমার খালামুড়ি হাজার চেষ্টা করলেও তোমাকে এ বাড়িতে রাখতে পারবে না, সো আউট। নীরা চলে গেল। মেরিন ফ্রেশ হতে গেল। নীর বাগানে দাঁড়িয়ে আছে। কণিকা নীরকে কফি দিল। আরে খালামণি, ডোন্ট ওরি, তুমি কালই ওই মেয়ের থেকে মুক্তি পাবে, কথা দিলাম। সকালে নীর এখনো ঘুমাচ্ছে। মেরিনকে তমা এসে বলল যে নিচে অফিসের ম্যানেজার এসেছে। মেরিন নিচে গেল। হ্যালো ম্যাম, গুড মর্নিং। গুড না ব্যাড সেটা তোমার এখানে আসার কারণ শোনার পর ডিসাইড করব। বলে ফেলো। ম্যাম, এই কাগজগুলোতে আপনার সিগনেচার লাগবে। কেন? কার বিয়ে লাগছে? না মানে ম্যাম, এগুলো ইয়া হোয়াট এভার, গিভ মি। মেরিন এক বস্তা বিরক্তি নিয়ে পেপারসগুলো পড়ছে আর সাইন করছে। হঠাৎ মনে হলো কাগজটার মাঝে কিছু গন্ডগোল আছে। মাঝখান থেকে লুকানো ডিভোর্স পেপার বের করলো। কণিকা খান, মিসেস কণিকা খান। মেরিনের আত্মা কাঁপানো কণ্ঠে নীরের ঘুম ভেঙে গেল। সবাই দৌড়ে নিচে এলো। মেরিনের রাগান্বিত কণ্ঠে আজকে পুরো খান বাড়ি কেঁপে উঠল। এসবের মানে কি বলবেন? যেটা দেখছো সেটাই, ডিভোর্স পেপার, তোমার আর নীরের। এটা শুনেই মেরিন টেবিলে পড়ে থাকা ছুরি নিয়ে কণিকাকে দেয়ালে ঠেকে ছুরিটা গলায় ধরল। কি বললেন? আরেকবার বলেন বলেন। কবির নীর মিলেও সরাতে পারল না। পরে দাদুভাই এসে সরালো। তুমি কি পাগল? নিজের মায়ের কোলে কেউ ছুরি ধরে? আমি ধরি, আর আনফর্চুনেটলি এই মহিলা আমাকে জন্ম দিয়েছে, আর তাই সে এখনও জীবিত আছে। না হলে আমার আর ওনার ডিভোর্সের কথা উচ্চারণ করার জন্য এতক্ষণে ওনার গলাটা শরীর থেকে আলাদা হয়ে যেত। বলেই মেরিন হাতে থাকা ছুরি মারলো, যার হ্যান্ডেলটা গিয়ে লাগলো দাদুভাইয়ের পায়ে। দাদুভাই আহা বলে উঠল। মেরিন দৌড়ে দাদুভাইয়ের কাছে গেল। তেমন ব্যথা পায়নি, তবুও মেরিন অস্থির হয়ে গেল। নীর মনে মনে বলে, এই মেয়ে এমন কেন? নিজের মায়ের গলায় ছুরি ধরে, অথচ দাদু ভাইয়ের সামান্য ব্যথা অস্থির। বিকালে ওরা দুজন চৌধুরী বাড়ি পৌঁছালো। রাতে মেরিন কাপড় চোপড় ভাঁজ করে কাপবোর্ডে রাখছে। নীর কিছু কাজ করছে। বউ, আমি আপনার, সরাসরি দেখতে পারেন আমাকে? তোমার ঠিক পিছিয়ে যে একটা ঘড়ি আছে সেটা দেখো। তোমার দিকে তাকানোর আগে যেন আমি অন্ধ হয়ে যাই। পরদিন নাস্তার টেবিলে। কি ব্যাপার আজকে সকাল সকাল এত আইটেম? কলিজা ভুনা, আলু পরাঠা, মাংস ভুনা, সবজি, পাস্তা, সুজির হালুয়া। ওয়াও, ঘ্রাণ এবং রং রূপই বলে দিচ্ছে যে খাবার কত মজা হয়েছে। সবাই মন ভরে তৃপ্তির সাথে খেলো। শুধু তাই নয়, দুপুরে আর রাতেও সবাই জমিয়ে খেলো। রাতের খাওয়ার পর সবাই বসে পিঠা খাচ্ছে। পাটিসাপটা, পুলি, মালপোয়া। নীলিমা, বিয়ের চক্করে তো 12 দিন ধরে তুমি রান্না বান্না করছো না। এই 12 দিনে তোমার হাতের মতো রান্না, আমার মা দাদিমার মতো রান্না কিভাবে শিখে গেলে? আজকে সকাল থেকে কোনো রান্নাই আমি করিনি, এমনকি রান্নাঘরে পা পর্যন্ত রাখিনি। তাহলে সব রান্না আজকে মামুনি করেছে। হোয়াট? নীর মাঝপথে খাওয়া থামিয়ে হাত থেকে পিঠা ফেলে বলল, এখন হসপিটালে চলো। মানে? এই মেয়ে খাবার বানিয়েছে, ড্যাম শিওর আমাদের মেরে ফেলার জন্য বিষ মিশিয়েছে। যদি আপনাদের মেরে ফেলতে হয় তবে এখন এই মুহূর্তে বোম ব্লাস্ট করিয়ে মারতে পারি, গুলি করে মারতে পারি। মেরিন ছলনা করে কাজ করে না। মেরিন ভীতুদের মতো পেছনে ছুরি চালায় না। নীর উঠে চলে গেল। নিহারও চলে যেতে নিল। দাঁড়াও বাবা। খবরদার, আমাকে বাবা ডাকবে না। আমি তোমাকে সেই অধিকার দেইনি। মেরিনকে অধিকার দেওয়ার অধিকার তোমাদের কারণে। আমি বাবা ডাকবো তো ডাকবো, তোমাকে জিজ্ঞাসা করে ডাকবো না। সে যাই হোক, মামুনি বলল যে চৌধুরী পরিবারের নাকি নতুন বউকে বিয়ের পরপরই কিছু রান্না করে বাড়ির সবাইকে খাওয়াতে হয়। রান্না যখন করতে হবে তাই আজকেই করলাম। এরপর কবে করব তা আমি নিজেও জানি না। চৌধুরীরা নাকি নতুন বউয়ের রান্না খেয়ে তাকে কিছু গিফট করে। তোমাকে আমি ছেলের বউ হিসেবে মানি না। সেটা তোমার ব্যাপার। তবে আজকে দেখি সত্যি চৌধুরীদের খানদানিদের নিয়মের জোর আছে কিনা। মানে? খুব সহজ, আমি রান্না করেছি, তাই আমি কোনো গিফট চাইবো, সেটা দিতে হবে। কি চাও? ভয় নেই, টাকা পয়সা চাইবো না, ওগুলো তো আমারই অভাব নেই। তুমি আর কি দিবে? তুমি কি আমাকে নিচু দেখাচ্ছ? মোটেও না,
আমি কেবল তোমাকে ভয় পেতে না করছি। কি চাই? বিয়ের দিন তোমাকে সালাম করেছিলাম, কিন্তু তুমি শুধু নীরের মাথায় হাত দিয়েছিলে, আমার মাথায় হাত দাওনি। আজকে আমি আবার তোমাকে সালাম করব, তুমি আমার মাথায় হাত রাখবে? কেউ সালাম করলে তার মাথায় শুধু হাত রাখাই হয় না, সাথে কিছু আশীর্বাদও করতে হয়। তোমাকে আমি কখনো আশীর্বাদ করতে পারবো না। না না, আশীর্বাদ করতে হবে না, সেটা আমায় কেউ করে না। শুধু মাথায় হাত রাখবে। মাথায় হাত রেখে অভিশাপ করো, কিন্তু তবুও হাত রাখো। নিহাল অবাক হয়ে গেল মেরিনের কথায়। মেরিন সালাম করলো, নিহাল মাথায় হাত রাখলো। সুখী হও। মেরিন রুমে গেল, গিয়ে দেখে নীর সোফায় হেলান দিয়ে কপালে হাত দিয়ে বসে আছে। মেরিন গিয়ে ধপ করে নীরের কোলে বসলো। নীর অবাক হয়ে গেল। এই মেয়ে আমার কোলে বসলে কেন? নামো নামো বলছি। আমার কি নাম নেই? এই মেয়ে বলে ডাকেন কেন? তো বুঝেছি, আপনি আমাকে ভালোবেসে এই মেয়ে বলে ডাকেন। যাই হোক, আজকে আমার রান্না খেলেন, বিনিময়ে আমাকে কিছু উপহার দিবেন না? নীর মেরিনকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তোমার রান্না করা আমার জন্য বেশ বরাবর। আর উপহার, যদি চাও তবে উপহারে তালাক দিতে পারি। এত বড় গিফট আমি নিতে পারবো না। মেরিন উঠে আবারও নীরের কোলে বসলো। আমি আপনাকে ভালোবাসি, আপনি চান আর না চান আপনাকে আমার সাথে থাকতেই হবে। পরদিন নীর মেডিকেল যাবে। গাড়িতে গিয়ে বসেই দেখলো পাশের সিটে মেরিন বসে আছে। তুমি? এনি ডাউট? নীর মেরিন মেডিকেল পৌঁছালো। গিয়ে নীর জানতে পারলো যে নীর রোগী দেখার পাশাপাশি আর কোনো ক্লাস করতে পারবে না, শুধু সেকেন্ড ইয়ারের এ সেকশনে ক্লাস নিতে পারবে। নীর কাহিনী বুঝতে পারলো। নীর আজকে রোগী না দেখে রুমে বসে আছে। তখন ওর একটা কলিগ ওর রুমে এলো। আরে এলা, তুমি? আর কত ভালো থাকবো, মেরিনের বড় হয়ে বেঁচে আছে তাই বেশি। তোমার মুখটা এমন লাগছে কেন? এরা নীরের হাতের ওপর হাত রাখলো। কিন্তু তোমার এভাবে থাকলে হবে না তো। তখনই কোথা থেকে মেরিন এসে এলার চুল মুঠি ধরে দাঁড় করালো। তুমি? তোর সাহস কি করে হয় আমার নীরের হাত ধরার? আজকে আমি তোর এমন অবস্থা করব যে তুই আমার নীরের দিকে ভুল করেও আর কখনো হাত বাড়ানোর কথা কল্পনা করতে পারবি না। মেরিন এলার চুল ধরে টেনে নিয়ে যেতে লাগলো। মেরিন ছাড়ো ওকে, ছাড়ো বলছি। মেরিন টেনেই নিয়ে যাচ্ছে। মেরিন এলার চুল টেনে নিচ্ছে, নিয়ে মাঠের ওখানে নিয়ে সবার সামনে নিচে ফেললো। এরপর এলার ডান হাতের ওপর পাড়া দিয়ে দাঁড়ালো। চিকন পেন্সিল হিলের জাতা খেয়ে এলার জান বেরিয়ে যাচ্ছে। মেরিন আবারও এলার চুলের মুঠি ধরে বলল, খুব শখ না আমার নীরের হাত ধরার? হ্যাঁ, আর যদি কখনো নীরের দিকে চোখ তুলে তাকাস তবে জানে মেরে দিব। এরপর এলাকে ছেড়ে দিল। সবাই নিজের কানে একটা কথা ভালোভাবে ঢুকিয়ে রাখো, নীর আহমেদ চৌধুরী বর্ষণ মেরিন বন্যা নীর খান চৌধুরীর স্বামী। কেউ ওনার দিকে চোখ তুলে তাকালো আমি তার চোখ উপড়ে ফেলবো। এরপরও যদি কেউ কলিজা দেখায় তবে আমি তার কলিজাটাই বের করে ফেলবো। দুদিন পর দুজন বাড়ি ফিরছে। সামনে একটা গাড়ি এমনভাবে ব্রেক মারলো যে অ্যাক্সিডেন্ট এড়ানোর জন্য নীরকেও খুব জোরে ব্রেকে চাপ দিতে হলো, যার কারণে স্টিয়ারিংয়ে লেগে নীর কপাল সামান্য একটুখানি কেটে গেছে, একদম সামান্য। নীর, আপনি ঠিক আছেন? মেরিন একদম অস্থির হয়ে গেল, পাগলের মতো করতে লাগলো। ওয়ান টাইম ব্যান্ডেড লাগিয়ে দিল। আরে ঠিক আছে। মেরিন দেখলো সামনের গাড়িটা স্টার্ট দিয়ে চলে যাচ্ছে। মেরিন নীরকে বলল, নীর আপনি পিছনে গিয়ে বসুন। মানে? পেছনে যান। নীরকে বাধ্য হয়ে পেছনের সিটে যেতে হলো। মেরিন ড্রাইভিং সিটে বসলো। এরপর এমন স্পিডে গাড়ি চালাতে লাগলো যে ভয়ে নীরের আত্মা যায়। মেরিন গাড়ি একদম ওই গাড়ির সামনে নিয়ে থামালো। এরপর গাড়ি থেকে নেমে ওই গাড়ির ড্রাইভারের কলার ধরে টেনে বের করলো। এরপর ইচ্ছা মতো পিটানো শুরু করলো। তোর জন্য আমার নীরের কপাল কেটে গেছে, তোকে তো আমি। মেরিন মারতেই আছে। ততক্ষণে জনও চলে এসেছে। অনেক কষ্টে নীর মেরিনকে সরিয়ে আনলো। পাগল হয়ে গেছো? মরে যাবে লোকটা। যাক, ওর জন্যই আপনি ব্যথা পেয়েছেন। আরে এটা সামান্য একটু ব্যথা। আপনার জন্য যেটা সামান্য আমার জন্য নয়। জন? জি ম্যাম। এর জন্য এর এমন অবস্থা করো যেন আর কোনো দিন গাড়ি না চালাতে পারে। ম্যাম আপনার হাত তো কেটে গেছে, রক্ত বের হচ্ছে। নীরও দেখলো। ও হ্যাঁ, এমনভাবে বলছো যেন এই প্রথম কেটেছে।
আসছি। নীর ড্রাইভিং সিটে বসতে নিলেই মেরিন বলল, আরে আরে, আপনি ড্রাইভ করবেন নাকি? হ্যাঁ। মোটেও না, আপনি ব্যথা পেয়েছেন না তো কিভাবে ড্রাইভ করবেন? আরে কোনো কথা না। মেরিন কাটা হাত নিয়েই ড্রাইভ করে বাড়িতে পৌঁছালো। মানবতার খাতিরেও নীর মেরিনের কাটা হাতের কথা জিজ্ঞেস করলো না, কারণ ঘৃণা। এভাবেই চলছিল দিনকাল। মেরিনকে দেখে নীর অবাক হলেও ঘৃণা এক বিন্দুও কমেনি। কিন্তু মেরিনের ভালোবাসা বেড়ে গেছে। সবসময় নীরের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে। একটা আঁচড়ও লাগতো দেয় না নীরের গায়ে। রোজ রাতে নীরের বুকে ঘুমায়, আর সকালে গুড মর্নিং কিস। 1 মাস পর নীর মেরিন কোথাও যাচ্ছে, তখন দেখলো যে একটা মেয়ে ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছে, আঙুলে ব্যান্ডেজ করা, আর মেয়েটা নীরা। নীর গাড়ি থেকে নামতে নিলে মেরিন হাত ধরে বাধা দিল। নীর ঝাড়া দিয়ে মেরিনের হাত সরিয়ে দিল। নীর বেরিয়ে গেল। নীর নীরার হাত ধরে বলল, তো তোমার হাতে কি হয়েছে? তুমি এখানে কি করছো? কি আর করব বলো, গরিব মানুষ, তাই ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছি। কিন্তু তোমার কাছে তো গাড়ি ছিল। ছিল, কেড়ে নিয়েছে। একটু ভুল হলো, কেড়ে নেইনি। আমার জিনিস আমি ফেরত নিয়ে নিয়েছি মাত্র। আমার সম্পত্তি, আমি তো আর কোনো ছোট লোক পথের ভিখারির সাথে শেয়ার করব না। মেরিন, চুপ! ভিখারির ঘরে ভিখারি, ছোট লোকের ঘরে ছোট লোক, চোরের ঘরে চোর। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। চুপচাপ গাড়িতে উঠুন। না। কন্ট্রাক্টের কথা ভুলে গিয়েছেন? গো টু হেল উইথ দ্যাট কন্ট্রাক্ট। আপনি সত্যি ভালো কথা ভালোভাবে বুঝেন না। মেরিন গানটা বের করলো। সেটা দেখে ভয়ে নীরা নীরকে চেপে ধরলো। ছাড় নীরকে, না হলে আমি তোকে গুলি করে দেব। নীর নীরার সামনে দাঁড়ালো। করো গুলি। নীরার কাছে যেতে হলে আগে নীরকে জানে মারতে হবে। নীরের বুক থেকে কখনো নীরাকে সরাতে পারবে না। নীর, ওকে ছেড়ে দিন। না, দেখো এখন আমি তোমার চোখের সামনে কি করি। বলেই নীর নীরার কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল। এরপর কেবল কিস করবে তখনই কেউ ওদের ক্লোরোফর্ম দিল। দুজন অজ্ঞান হয়ে গেল। 3 ঘন্টা পর দুজনের জ্ঞান ফিরল। নীর চোখ মেলে দেখলো ওকে চেয়ারের সাথে লোহার শেকল দিয়ে বাঁধা হয়েছে। কিন্তু লোহার শেকলের উপর একটা কিছুর আবরণ লাগানো হয়েছে, যেন লোহার শেকলটা দিয়ে নীরের গায়ে ব্যথা না লাগে। আর ওর চোখ বরাবর আছে মেরিন। হ্যালো হানি। আমাকে এখানে কেন এনেছো? ছবি দেখাতে। মানে আপনার ডান দিকে দেখুন। নীর ডান দিকে ঘুরলো, দেখলো সেখানে নীরাকে দাঁড় করানো। ওকে কস্টেপ দিয়ে পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। নীরা, ছেড়ে দাও ওকে। ছেড়ে দিলে ছবি কিভাবে দেখবেন? প্লিজ মেরিন, আমাকে ছেড়ে দে। আমি কখনো তোর ছায়াও পেরোবো না। সেটা আজকে আমার ছায়া পারানোর আগে ভাবা দরকার ছিল। বলেই টেবিলে থাকা 4-5টা ছুরি থেকে সব থেকে ভয়ঙ্কর আর ধার ছুরিটা হাতে নিল। আমার এই ছুরিগুলো অনেকের রক্ত ঝরিয়েছে, কিন্তু আজকে প্রথম জান নেবে। না মেরিন, তুমি এমন কিছু করবে না। আমি এমনটা করবই। খুব শখ না তোর মিথ্যা আঙ্গুল কাটা নিয়ে সমবেদনা নেওয়ার? এখন সত্যি সত্যি কাটার যন্ত্রণা উপভোগ কর। মেরিন নীরার কাছে গেল। তুই এই হাতে নকল ব্যান্ডেজ করেছিলি না? বলেই ছুরি দিয়ে নকল ব্যান্ডেজটা ছুরি দিয়ে কেটে ফেললো। এই হাত দিয়ে নীরকে চেপে ধরেছিলি না? বলেই নীরার হাতে ছুরি দিয়ে পোঁচ মারল। নীরা? মেরিন নীরার অন্য হাতে পোঁচ দিল। মেরিন, ওকে ছেড়ে দাও। আমি আর কখনো ওকে টাচ করবো না, এমনকি তাকাবো না ওর দিকে। ওকে ছেড়ে দাও। মেরিন নীরের কথা কানে না নিয়ে নীরাকে একের পর এক আঘাত করেই যাচ্ছে। শেষে ছুরি নীরার গলা বরাবর চালাতে নিলে নীর বলে উঠল, তোমাকে আমার কসম লাগে, থেমে যাও মেরিন। মেরিন থেমে গেল। ছুরিটা জাস্ট নীরার গলায় টাচ করেছে। নীরের কসমে থেমে গেল। আমি কথা দিলাম যে কখনো নীরার কাছে যাব না, তবু ওকে মেরে ফেলো না প্লিজ। মেরিন থেমে গেল। নীরার থেকে 4 কদম সরে এসে হাতের ছুরিটা দিয়ে নিজেই অন্য হাতে চালাতে লাগলো। নিজের হাতে একের পর এক পোঁচ দিতে লাগলো, আর সাপের মতো ঘুমাতে লাগলো। ম্যাম কি করছেন কি? জবাবে মেরিন এমনভাবে জনের দিকে তাকালো যে জন কেঁপে উঠল। পিছে গেল। নীর অবাক চোখে দেখছে। মেরিনের চোখ অসম্ভব লাল। জন, নীরার মাথার চুল সব ফেলে ন্যাড়া কর, মুখে কালি মাখিয়ে ছবি তুলে ফেসবুকে, নিউজ পেপারে, খবরের সব জায়গায় দিয়ে দাও যে এই ভিখারির বাচ্চাটা চুরি করতে গিয়ে ধরা খেয়েছে। এরপর ব্যান্ডেজ করো। না মেরিন, না, এর থেকে তুই আমাকে জানে মেরে ফেল, তাও ভালো, কিন্তু এমন করিস না।
আমি কথা দিচ্ছি যে কোনো দিন তোদের সামনে আসবো না, তবুও আমার সাথে এমন করিস না। জন, 5 মিনিট সময় দিলাম। জি ম্যাম। এই সানা। সানা নামের মেয়েটা এসে মেরিনের কথা মতো কাজ করতে লাগলো। ম্যাম এবার তো ব্যান্ডেজ করান, এখন তো নীরা যথেষ্ট শাস্তি পাচ্ছে। আমি নীরার জন্য আমার হাত কাটিনি। আমি তোমাকে 2টা ইঞ্জেকশনের নাম লিখে দিচ্ছি, সেগুলো এখন গিয়ে নিয়ে আসবে। ওকে ম্যাম। 10 মিনিট পর মেরিন নীর ডান হাতে একটা ইঞ্জেকশন পুশ করলো। এরপর লোহার খুব সরু ধারালো কঠিন মাথা আগুনে পুড়িয়ে নীরের হাতে মেরিন লিখতে লাগলো। ইঞ্জেকশনের কারণে নীর হাতে একটু ব্যথা পাচ্ছে না। নীরের হাত থেকে রক্ত ঝরছে, তা দেখে মেরিনের জানটা বেরিয়ে যাচ্ছে। সরি, কত রক্ত বের হচ্ছে আপনার। তো তাই তো আমি আপনার থেকে 4 গুণ রক্ত বের করছি। আপনার ব্যথা লাগছে তো না? আপনার এই ক্ষতটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কিন্তু এই মেরিনের নামটা সব সময় সারা জীবন আপনার হাতে থাকবে। মেরিন নীরের হাতে নিজের নামটা লিখে মেডিসিন লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। এরপর নীরের বাঁধন খুলে দিল। মেরিনের মাথাটা ঝিমঝিম করতে লাগলো। ম্যাম এবার তো হাতে ব্যান্ডেজ করিয়ে নিন। দাও। দিন ম্যাম হাত। আমারটা আমি করতে পারবো। একই স্যার, কি করছেন কি? মেরিন ঘুরে দেখলো যে নীর সেই লোহার কাঠিটা দিয়ে যেন কি একটা লিখলো। মেরিন দৌড়ে গিয়ে নীরের হাত থেকে ওইটা ফেলে দিল। আপনার হাত থেকে তো রক্ত পড়ে। মেরিন দেখলো যে নীর মেরিনের আগে ঘৃণার শব্দটা লিখেছে। তুমি আমার হাতে মেরে লিখেছ, আমি তার আগে ঘৃণার কথাটা লিখলাম। আমার হাতের মতো আমার মনে এবং আমার জীবনও তুমি আজীবন ঘৃণার মেরিনি হয়ে থাকবে, কখনো ভালোবাসা মেরিন হতে পারবে না। মেরিন নীরের হাত নিয়ে ব্যান্ডেজ করতে করতে বলল, যেভাবে হোক আপনার মনে আমার নাম তো থাকবে, সেটা ভালোবাসার নাই বা হলো হোক না সে নামটা ঘৃণার উসিলায় আমি সারা জীবন আপনার বুকের গভীরে তো থাকতে পারবো। কারণ যাকে আমরা ভালোবাসি তাকে বুকের মাঝে রাখি, আর যাকে ঘৃণা করি তাকে রাখি বুকের গভীরে। ভালোবাসা ভোলা গেলেও ঘৃণা কখনো ভোলা যায় না। আপনার ঘৃণা কখনোই আপনাকে মেরিনের নাম ভুলতে দেবে না, মেরিন মরে গেলেও না। আর এটাই ঘৃণার মেরিনের বড় পাওয়া। মেরিনের মৃত্যুই এখন নীরের সকল দোয়া। 15 দিন পর মেরিন পরীক্ষা দিচ্ছে। তখন হঠাৎ একটা মেয়ে মেসেজ পেয়ে পরীক্ষার মাঝপথে রেখে মেরিন ছুটল। নীর ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। দেখলো মেরিন দৌড়ে কোথাও যাচ্ছে। এর নিয়ে এক্সাম চলছে, এক্সাম থেকে কোথায় যাচ্ছে? জাহান্নামে যাক, কিন্তু এ তো আর স্টাডি নিয়ে অনেক সিরিয়াস। তখনই নীরের মোবাইলে নীলিমার ফোন এলো। জানতে পারলো মেরিনের দাদু ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। নীরও হসপিটালে গেল। হাসপাতালে আঙ্কেলের রক্ত লাগবে। ডক্টর আঙ্কেল, আমার রক্ত তো ও পজিটিভ, আমারটা নিন। না মামুনি, তোমার এমনিতে রক্ত শূন্যতা, তার মধ্যে বিপি একদম লো, তোমার শরীর থেকে রক্ত নিতে পারবো না। আমার বাঁচা মরা ম্যাটার করে না, আমার দাদু ভাইকে বাঁচান। মামুনি আমি দেখছি কোথায় রক্ত পাওয়া যায়। স্যার, ব্লাড ব্যাংকে ব্লাড নেই। দেখেছেন আঙ্কেল, আপনি আমার রক্ত নিন। কিন্তু একজনের জীবন বাঁচাতে গিয়ে আমি অন্যজনের জীবন নিতে পারবো না। মেরিন ডক্টরের কলার ধরে বলল, এই ডক্টর, এই আমার জীবনের বিনিময় হলো আমার দাদু ভাইয়ের জীবন বাঁচান। এই পৃথিবীতে আমার বাঁচার দরকার নেই, কিন্তু আমার দাদু ভাইয়ের বাঁচার দরকার আছে। তাই আমার চিন্তা বাদ দিয়ে আমার দাদু ভাইয়ের জীবন বাঁচান, না হলে আপনাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ওকে ফাইন, কুল, চলো। মেরিন কেবল যাবে ভেতরে, তখনই দাঁড়াও রানা, কণিকার ব্লাড গ্রুপ ও প্লাস, তাই কণিকাই বাবাকে রক্ত দেবে। কবির কণিকা দেশের বাইরে ছিল। দাদু ভাইয়ের খবর পেয়ে দৌড়ে এসেছে। দ্যাটস বেটার। চলুন ভাই। আঙ্কেল, আমার দাদু ভাই, আমি রক্ত দিব। তুমি ভাবলে কি করে যে তোমার বিষাক্ত রক্ত আমি আমার বাবাকে দিতে দেব? মিস্টার খান, সাপের বিষ কেবল বাঁটতে নয়, বাঁচাতেও লাগে। আমি যখন বলেছি তখন রক্ত আমি দিব। মামনি দেখো, তোমার শরীর থেকে স্পিডে রক্ত নিতে পারবো না। রক্ত কম থাকায় ঝামেলা হবে, লেট হবে, আঙ্কেলের জন্য ভালো হবে না। তাই কণিকাভাবে রক্তটা নিব। ইটস অ্যাবাউট ইয়োর দাদু ভাই। মেরিন বাধ্য হয়ে রাজি হলো। অপারেশন চলছে, সবাই একসাথে বসে আছে। কবির কণিকাকে সান্ত্বনা দিচ্ছে, আর মেরিন একা একা এক কোণে। ওকে সান্ত্বনা দেওয়ার কেউ নেই। অপারেশন সাকসেসফুল হলো।
কিছুদিন পর দাদুভাই সুস্থ হলো। নীর কিছুতেই অঙ্ক মেলাতে পারছে না। নীর মনে মনে বলল, মেয়েটা অনেক খারাপ, কিন্তু তবুও নিজের বাবা কিভাবে ওর রক্তকে বিষাক্ত বলতে পারে। 2 দিন পর খাবার টেবিলে। এখন তো মামুনির এক্সাম শেষ আর বিয়ের প্রায় 2 মাস হয়েও গিয়েছে তোমাদের। তো তাই আমি ঠিক করেছি যে তোমরা দুইজন নেক্সট উইকে হানিমুনে যাচ্ছ। কিন্তু মাম, কোনো কিন্তু না। সবাই ঘুরে দেখলো যে দাদুভাই দাঁড়িয়ে আছে। দাদুভাইকে দেখে মেরিন দাদুভাই বলে দৌড়ে গেল। তুই এলি যে, আমাকে বলতে আমি চলে যেতাম। কষ্ট করে তুমি আসতে গেলে কেন? তোর শ্বশুর বাড়িতে কি আমি আসতে পারি না দিদি ভাই? কি যে বলো না। নীর এসে দাদুভাইকে সালাম দিল। হোয়াট? ইম্পসিবল। একদম বিন্দাস। হোয়াটস আপ ইয়াং ম্যান? চলো ব্রেকফাস্ট করবে, চলো। ব্রেকফাস্ট করব বলেই তো সকাল সকাল চলে এলাম, কিন্তু তার আগে এই তোমরা ভেতরে আসো। তখনই 20 জন হাতে করে 20 ধরনের ডালা নিয়ে ভেতরে ঢুকলো। এইগুলোর কি দরকার ছিল কাকা? অনেক দরকার। প্রথম নাতনির শ্বশুর বাড়ি এলাম, খালি হাতে কি আসা যায় নাকি? নীলিমা, মা, এগুলো রাখার ব্যবস্থা করো। একটু পর, দেখো দাদু ভাই, তোমাদের বিয়েতে তো আমি কোনো গিফট দিতে পারিনি, তাই এই হানিমুন প্যাকেজটা আমার তরফ থেকে তোমাদের জন্য ওয়েডিং গিফট। বয়স্ক লোকটার কথা কেউ ফেলতে পারলো না। দাদুভাই চলে যাবার আগে, নীর দাদু, একটু এসো তো। হ্যাঁ দাদু ভাই, তোমাদের রুমে নিয়ে চলো। চলো। 2 জন নীরের রুমে গেল। দরজাটা লাগাও। ওকে। নীর তাই করলো। গ্লোব আছে রুমে? হ্যাঁ। গ্লোব আর মোমবাতি নিয়ে আসো। নীর নিয়ে এলো। দাদুভাই মোমবাতি জ্বালিয়ে বলল লাইট বন্ধ করে দিতে। নীর তাই করলো। এবার দাদুভাই মোমবাতির সামনে গ্লোবটা ধরলো। নীর দাদুভাইয়ের বিপরীতে বসে আছে। তোমার দিকে গ্লোবটা আলোকিত না অন্ধকার? ঘুটঘুটে অন্ধকার। কিন্তু আমার দিকে এটা ঝলমলে আলোকিত। তা তো হবেই দাদু ভাই, কারণ গ্লোবটার আলোকিত দিক মানে মোমবাতির আলোতে তোমার দিকটাতে। এই গ্লোবটার মতো রক্ত মাংসে গড়া একটা চাঁদের কণাও আছে, যার আলোকিত দিকটা আমার দিকে আর ঘুটঘুটে অন্ধকার দিকটা তোমার দিকে। তখনই দরজায় কড়া নাড়ল। দাদুভাই, দাদুভাই, ও দাদুভাই। লাইট অন করে দরজা খোলো। দরজা খুলেই মেরিন ভর ভর করে রুমে ঢুকলো। দাদুভাই চলো চলো, কেক রেডি। চলো। পরদিন 2 জন মেডিকেল থেকে ফিরছে। জ্যামে বসে নীর দেখতে পেল যে 2টা ছেলে একটা মেয়েকে টিজ করছে। নীর সাথে সাথে গাড়ি থেকে বের হয়ে ছেলে দুটাকে পিটালো। 2 জন কোনো রকমে দৌড়ে পালালো। মেরিন নীরকে টেনে গাড়িতে নিয়ে বসালো। নীরের হাত পা দেখতে লাগলো যে কোথাও ব্যথা পেয়েছে কিনা। What the hell are you doing? আপনি ব্যথা পাননি তো? কি দরকার ছিল মারামারি করার? আমি তোমার মতো সেলফিশ নই যে কেবল নিজেকে নিয়ে খুশি থাকবো। তাই বলে কে না কে বিপদে পড়লো বলে বের হয়ে মারামারি করবেন? সব সময় দেখি বের হয়ে যান। মারামারি আর করতে দাও কোথায়? বের হলে তো ফায়ার করা শুরু করো, আর গুন্ডারা পালায়। যাই হোক, এত বাহুবলীগিরি দেখাতে হবে না। চোখের সামনে কোনো বিপদ দেখলে বসে থাকতে আমি পারি না, কারণ তোমার মতো আমি কেবল নিজেকে নিয়ে বেঁচে থাকি না। তুমি এতটা খারাপ কেন? আজও জবাবে মেরিন একটা হাসি দিল। 3 দিন পর 2 জন শপিং করে ফিরছে। হঠাৎ গাড়ি নষ্ট হয়ে গেল। কি হলো? আমার বাপের মাথা। 2 জন নামলো। তখনই জন হাজির। কি হয়েছে ম্যাম? ওনার বাবার মাথা। মানে ম্যাম? জানি না ম্যাম, গাড়িটা মনে হয় খারাপ হয়ে গেছে, আপনারা আমার গাড়ি নিয়ে যান। না, আজকে রিক্সা দিয়ে যাব। কিন্তু ম্যাম। বলেছি মানে বলেছি, চলুন নীর। তুমি কি অ্যাবসলিউটলি পাগল? আপনার প্রেমে। বলেই মেরিন নিজের হাত ধরে টানতে লাগলো। শুনশান সড়ক দিয়ে হাঁটছে 2 জন। জানেন নীর, আমাদের ছেলে হলে কি নাম রাখবো? নির্বন। আপনার পুরো নাম মানে নীর, আর আমার বন্যা নামের বন। নীর যোগ বন সমান সমান নির্বন। নির্বন আহমেদ চৌধুরী। সেটা কখনো ভেবো না, বুঝছো? আই হেট ইউ অ্যান্ড আই লাভ ইউ। সে যাই হোক, আমি কি বলেছি যে আজই আপনার ছেলের মা হব? 1 বছর পর কি 10 বছর পর হবই তো আমি নির্বনের মা, দেখে নেবেন। ইম্পসিবল। তোমার এই কুৎসিত চেহারাটা আমার দেখতে মন চায় না। বলেই নীর মেরিনের হাতটা ঝাড়া দিয়ে সরিয়ে দিল। এরপর হাঁটতে লাগলো। কেন আমার চেহারা কুৎসিত কেন? আমার চেহারা কি সুন্দর না? কোন দিক দিয়ে খারাপ আমি? দেখুন আমাকে, দেখে বলুন। ওখানে 4-5 জন বখাটে ছেলে ছিল। তাদের মধ্যে থেকে একজন বলে উঠল,
তুমি দেখতে খারাপ হবে কেন সুন্দরী? তুমি তো একদম ফটকা। তোমার ফিগার মডেলের মতো, ঠোঁট ললিপপের মতো। নীর মেরিন দুজনেই কথাটা শুনলো, কেউ রিয়্যাক্ট করলো না। নীর হেঁটেই যাচ্ছে আর মেরিন নীরকে নানা ধরনের কথা বলছে। ছেলেগুলো ওদের পিছে হাঁটছে। একটা পর্যায়ে ছেলেগুলো খুব বাজে বাজে কথা বলতে লাগলো। মেরিন একটাবার নীরের দিকে তাকালো। মেরিনের তাকানোতে নীর মুখ ঘুরিয়ে নিল। এরপর আবারও হাঁটতে লাগলো। কিন্তু মেরিন ঠিক করলো যে এদেরকে উচিত শিক্ষা এখন দিতেই হবে। তাই মেরিন ছেলেগুলোর দিকে হাঁটতে লাগলো। নীর ঘাড় ঘুরিয়ে দেখলো, এরপর আবারও নিজের মতো হাঁটতে লাগলো। সামনে একটা রিক্সা পেয়ে ওটাতে বসে চলে গেল। মেরিন তখন ছেলেগুলোকে পেটাতে ব্যস্ত। মেরিন নীরের চলে যাওয়া দেখে অবাক হলো, আর সেই সুযোগে একজন পেছন থেকে ওর মাথায় বাড়ি মারল। মেরিন চোখে ঝাপসা দেখতে লাগলো। ছেলেগুলো মেরিনকে তুলে নিয়ে গেল। জন সময় মতো এসে মেরিনকে বাঁচালো। ম্যাম, আমি আপনাকে বাসা পৌঁছে দিচ্ছি, চলুন। গাড়ির চাবি দাও। কিন্তু ম্যাম। গিভ মি দ্য কি। জন মেরিনকে চাবি দিলে মেরিন এমন স্পিডে গাড়ি চালিয়ে চলে গেল যে জন ওর পিছে যাওয়ার সুযোগই পেল না। ওদিকে নীর একা বাসায় ফিরলে নীলিমা বলল, তুমি একা? মামুনি কোথায়? আই ডোন্ট নো। মানে কি এত রাতে? তো ও একা চলে আসতে পারবে? একা ফিরতে পারবে বলে এত রাতে একটা মেয়েকে একা ফেলে আসবে? ওকে নিয়ে হঠাৎ তোমরা তো চিন্তা কেন হচ্ছে বাবা? কারণ ও একটা মেয়ে। সো হোয়াট? বলেই নীর রুমে চলে গেল। 2 ঘন্টা পর নীর মনের সুখে ঘুমাচ্ছে। জনের ফোনে ঘুম ভাঙল। হ্যালো স্যার। কি হয়েছে? স্যার, ম্যাম কি বাসায় ফিরেছে? আমি কি জানি? না মানে ম্যাম গাড়ি নিয়ে কোথাও যেন গেল, পাচ্ছি না। বৃষ্টিও হচ্ছে প্রচুর। হোয়াটএভার, জাহান্নামে যাক। বাই, লেট মি স্লিপ। জন এবার নিজেকে আটকে রাখতে পারল না। আপনি কি মানুষ? এত রাতে বৃষ্টির মধ্যে একটা মেয়ে বাইরে, আর আপনি আরামে ঘুমাচ্ছেন। তাও মেয়েটা আপনার বিয়ে করা বউ। লজ্জা করে না আপনার? সেমনিও। বলেই জন ফোন রেখে দিল। জনের কথাই নীরের বোধ হলো ও কী করছে। আর দেরি না করে নীর গাড়ি নিয়ে বের হলো। অনেক বৃষ্টি পড়ছে। এদিকে মেরিন এক কেস বিয়ার কিনে একটা শ্মশানের মধ্যে গাড়ি থামিয়ে গাড়ি থেকে বেরিয়ে গাড়ির সাথে হেলান দিয়ে বসে বিয়ারের ক্যান শেষ করছে। সেই সাথে নিজের জীবনের অঙ্ক মেলাচ্ছে। কারণ আজকে নীরের কাছে মেরিন খুব কষ্ট পেয়েছে, খুব। কারণ যে ব্যক্তি অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে, অচেনা অজানা একটা মেয়ের সম্মান বাঁচাতে দুবার ভাবে না, সে নিজের স্ত্রীর জন্য স্ট্যান্ড নিল না, উল্টো একা ফেলে চলে গেল। আর অন্যদিকে নীর মেরিনকে পাগলের মতো খুঁজছে। হঠাৎ শ্মশানের ওদিকটাতে কিছু দেখতে পেয়ে ওখানে গেল। গিয়ে দেখলো ওখানেই মেরিন। মেরিন বসে বসে বিয়ার খাচ্ছে। এটা বুঝে দেখা বাকি ছিল? তুমি এখানে বসে এসব ছাইপাশ গেলছো, আর ওদিকে তোমার দালাল আমাকে চাতা শোনাচ্ছে। মেরিন নীরের দিকে ঘুরলো। আরে আপনি? মেরিন উঠে দাঁড়ালো। ঠিক মতো দাঁড়াতে পারছে না, চলছে। বাজে মেয়ে একটা। একেবারে ঠিক। আমি বাজে, অপয়া, খুনি, অলক্ষী। নীর বুঝতে পারছে যে মেরিন ফুল মাতাল। বাসায় চলো। বলেই নীর মেরিনের হাত ধরল। এ কি, আপনি নিজের থেকে আমার হাত ধরেছেন? ভাবা চায়। আপনি না আমাকে ঘৃণা করেন? পাগলের মতো হাসতে হাসতে মেরিন অজ্ঞান হয়ে গেল। নীরের বুকের ওপর পড়ল। নীর মেরিনকে বাসায় নিয়ে গেল, ওকে শুইয়ে দিল। আর ভাবতে লাগলো কি আছে এই বন্যার গভীরে। জানি না কেন আজকে তোমার কথার আড়ালে, হাসির আড়ালে হৃদয় ভাঙা চিৎকার শুনতে পেলাম। কি আছে তোমার মাঝে? ভাবতে ভাবতে নীর ঘুমিয়ে পড়ল। চলুন আমরা ঘুরে আসি অতীত থেকে। নীরা মেরিনের খালাতো বোন। নীরার বাবা আলতাফ রহমান, মা রচনা। রচনা সবার বড় বোন, তাই নীরাকে নানু বাড়ির সবাই ভীষণ আদর করত। নানা ভাই, নানুমণি, মামা, কণিকা। কণিকার তো জান ছিল নীরা। কিন্তু মেরিন হবার পর সবাই নীরার থেকে বেশি মেরিনকে আদর করত, কারণ মেরিন ছোট। নীরা সবারটা মেনে নিল। মামা আর কণিকার মেরিনের প্রতি ভালোবাসা সহ্য করতে পারতো না। এখন মেরিন তো কণিকার নিজের মেয়ে, তাই স্বাভাবিকভাবেই নীরার থেকে বেশি মেরিনকেই আদর করবে। মেরিন কণিকা কবিরের কলিজা ছিল, আর ছোট গুলুমুলু বলে মামাও নীরার থেকে বেশি মেরিনকেই আদর করত। বেশি বলতে ছোটদের প্রতি সবারই কেয়ারটা একটু বেশি থাকে।
মামা খালামণির আচরণে নীরার ইচ্ছে হতো মেরিনকে মেরে ফেলতে। নীরা মেরিনের থেকে 7 বছরের বড়। নীরা বয়সে নীরের থেকেও বড়। একদিন 1.5 বছরের মেরিনকে নীরা সুইমিং পুলে ইচ্ছা করে ফেলে দিয়েছিল, যেটা মামা দেখতে পেল। নীরা জাস্ট ফেলেছে, তখন মামা ছুটে এসে মেরিনকে তুলল আর ঠাস করে নীরাকে থাপ্পড় মারল। সবাই নীরাকে ভীষণ বকলো। কণিকা তো প্রায় কথা বলাই বন্ধ করে দেয় নীরার সাথে। সেই থেকে নীরার রাগ আরও বেড়ে যায়। ধীরে ধীরে মেরিনের বয়স 5 বছর হয়। মেরিন রোজ মায়ের কোলে ঘুমাতো। মাথা থাকতো মায়ের কোলে আর পা থাকতো বাবার কোলে। মেরিন বলতে মামা অজ্ঞান আর মামা বলতে মেরিন। মামার বাধক হয়ে যায়। একদিন সবাই কক্সবাজার বেড়াতে যায়। মামা 2 ভাগ্নিকে নিয়ে 2 স্টেপ স্পিড বোটে করে সাগর ভ্রমণে বের হয়। মেরিন মামার কোলে। মামা এক হাতে নীরার হাত ধরে রেখেছে, অন্য হাতে মেরিনকে কোলে রেখেছে। চালক নিচে বসা। মামা মেরিন আর নীরাকে দূরের জিনিসগুলো দেখাচ্ছে। সেই সুযোগে নীরা ওর ব্যাগে রাখা পাথরটার সাথে স্পিড বোটে থাকা দড়িটার সাথে খুব সাবধানে বেঁধে দিল। এরপর দড়ির আরেক প্রান্ত খুব সাবধানে মামার পায়ে বেঁধে দিল। আনন্দে বিমোহিত মামাকে হঠাৎ করে পেছন থেকে নীরা মারল একটা ধাক্কা। মামা তাল সামলানোর চেষ্টা করছে, ঠিক তখনই নীরার পাথরটাও নিচে ফেলে দিল। উদ্দেশ্য মামা আর মেরিনকে একসাথে পানিতে ফেলা, আর বাকিদের মেরিনকে হারানোর শাস্তি দেয়া। পাথরের টানে মামা কোনোভাবেই আর নিজেকে সামলাতে পারল না, পড়ে যেতে নিল মেরিনকে নিয়ে। কিন্তু মামা মেরিনকে ধপ করে কোল থেকে বোটে ফেলে দিল, যেন মেরিনের কিছু না হয়। এমনভাবে ফেললো যে ধাক্কা লেগে নীরাও বসে পড়ল। নীরা উঠে মেরিনকে আবারও ধাক্কা মারবে, তখন চালক চলে এলো। ছোট্ট মেরিন সাগরের অতলে মামাকে তলিয়ে যেতে দেখলো। মেরিন ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেল। তীরে যাবার পর নীরা সবাইকে বলল যে মেরিনের জন্য মামা পানিতে পড়েছে। বাড়িতে শোকের ছায়া পড়ে গেল। রচনা মেরিনকে অপয়া, শয়তান টয়তান বলতে লাগলো। ছোট্ট মেরিন এত বড় ঘটনাটা মেনে নিতে পারেনি। মেরিন কেমন যেন হয়ে গেল। কোনো একভাবে নীরার বাবা জানতে পারলো যে মামার মৃত্যুর জন্য নীরাই দায়ী। তাই সে নিজের মেয়েকে বাঁচানোর জন্য মেরিনকে দোষী বানাতে বিজি হয়ে গেল। কিন্তু ছোট্ট মেরিনকে কেউ কিচ্ছু বলতে নারাজ। তার মধ্যে একদিন নানা ভাই নানুমণি মামার একদিনের বলা কথাকে শেষ ইচ্ছা মনে করে সেটা পূরণ করার জন্য মামার নামে সব সম্পত্তি মেরিনের নামে করার সিদ্ধান্ত নেয়, যেটা আলতাফ রহমান মেনে নিতে পারে না। সে প্ল্যান বানাতে থাকে। সে ঠিক করে যে সেই নানা ভাই নানুমণিকে জানেই মেরে দেবে, কিন্তু এমন কিছু করতে হবে যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে। তখন ওর মাথায় আসে মেরিন। লোকটা মেরিনের কানে নানা ভাই নানুমণির নামে বিষ ঢালতে থাকে, এটা বলে যে মামাকে নানা ভাই নানুমণি লুকিয়ে রেখেছে। ওদের জন্যই মেরিন মামার কোলে উঠতে পারে না। আরও অনেক কিছু, যা মেরিনের ছোট মস্তিষ্কে এমনভাবে বিকৃত করে যে মেরিন ওর নানা ভাই নানুমণিকে সহ্যই করতে পারে না। নানা ভাই বা নানুমণি আদর করতে আসলে ধাক্কা দেয়, কামড় দেয়, খামচি মারে, আরও কত কী, যার জন্য কণিকা মেরিনকে প্রথমে আদর করে বোঝায়। কিন্তু তার থেকে 1000 গুণ বেশি আলতাফ কুমন্ত্রণা দেয়, আর তাই মেরিন দুর্ব্যবহার করে। তাই কণিকার শাসন করে। কণিকার কথাও যখন মেরিন মানে না, তখন কবির চেষ্টা করে। মেরিনের মধ্যে অ্যাগ্রেসিভ ভাব বাড়তেই থাকে। ধীরে ধীরে মেরিন কবির কণিকার থেকে দূরে সরতে থাকে। একদিন লয়ারের কাছে আলতাফ জানতে পারে যে মেরিনের নামে প্রায় উইল রেডি। 2-1 দিনের মধ্যেই রেডি হয়ে যাবে সবটা। যা করার কালকেই করতে হবে। পরদিন সবাইকে ভুলিয়ে ভালিয়ে বেড়াতে বের হলো। তবে গাড়ির পেট্রোল বের করে রেখেছে যে ওনার প্ল্যান করা জায়গাতেই গাড়ি থেমে যায়। গাড়ি থামলো, তখন রচনার ব্যাগ নিয়ে কেউ দৌড় মারলো। রচনা, কবির, কণিকা সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো। তখন আলতাফ মেরিনকে বলল, মামনি ওই দেখো আইসক্রিম, চলো খাবে, চলো যাও। মেরিন দৌড়ে পার হতে লাগলো। তখন একটা ট্রাক ছুটে আসতে লাগলো, যেটা দেখে নানা ভাই নানুমণি অস্থির হয়ে ওকে বাঁচাতে দৌড় লাগালো, আর ট্রাকটা নানা ভাইয়ের ওপর উঠে গেল। আলতাফ নানুমণিকেও ধাক্কা মেরে দিল। নানুমণিও আসলে মৃত্যুর ফাঁদটা ছিল ওনাদেরকে মারার জন্যই আলতাফ পেতেছিল। নানা ভাই নানুমণি মারা গেল। আলতাফ কণিকা কবিরকে বলল যে মেরিন ট্রাকের সামনে ওনাদেরকে ধাক্কা দিয়েছে। আর তাই তখন মেরিন বলে উঠল, মিথ্যা কথা, আমি তো ধাক্কা মারিনি, আমি তো ভয় পেয়ে মিথ্যা বলো না মামনি। আমি মিথ্যে বলছি না, আমি তো ওই পালে আইসক্রিম খেতে যাচ্ছিলাম। না মা, এমনটা বলো না। আলতাফ গিয়ে মেরিনের কাছে গিয়ে কোলে নিয়ে বলল। তখন মেরিন আলতাফকে জোরে কামড় বসিয়ে দিল। দৌড়ে কবিরের কাছে গেল। কবির ঠাস করে ছোট্ট মেরিনকে থাপ্পড় মারল।
কণিকা ভেঙে পড়ল। মা বাবা ভাইকে হারিয়ে কণিকা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ল। কবিরও এমনটা মেনে নিতে পারছে না। ওদিকে নীরা সামলানোর চেষ্টা করলো, যেটা নীরাকে আলতাফ শিখিয়ে দেয়। ধীরে ধীরে নীরা কবির কণিকার চোখের মণি হয়ে উঠতে থাকে। মেরিন সেটা মানতে পারে না, কারণ তার মায়ের কোলে এখন নীরা ঘুমায়। বাবা এসে নীরাকেই কোলে নেয়। তাই মেরিন একদিন নীরার সাথে ঝগড়া করে। ঝগড়া করতে করতে মেরিনের হাত লেগে নীরা সিঁড়ি থেকে পড়ে যায়। ব্যাস, মেরিন কবির কণিকার মন থেকে আরও বেরিয়ে যায়। কবির কণিকা নীরাকে আরও আদর করে। মাঝে একদিন কবির মেরিনকে বোঝাতে গেলে মেরিন ফ্লাওয়ার ভাস দিয়ে কবিরের মাথা ফাটিয়ে দেয়। মেরিন হারিয়ে ফেলে ওর মা বাবাকে। মেরিনের দাদু ভাই গ্রাম থেকে ডক্টর দেখাতে আসে। মেরিনের প্রতি অবহেলা দেখে সে কবির কণিকাকে বকা দেয়। শাট আপ! তাই জন্য এতটুকু বাচ্চা মেয়ের সাথে এমন ব্যবহার কেউ করে? তখন মেরিন বায়না ধরে, দাদু ভাই, আমি তোমার সাথে যাব। আমি ওদের সাথে যাব না, ওলা পচা, অনেক পচা। দাদু ভাই তখন মেরিনকে নিয়ে কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে যায়। ততদিনে আলতাফ মেরিনের নানা বাড়ি আর মেরিনের মামার সব সম্পত্তি নিজের নামে করিয়ে নেয়। 15 দিন পর মেরিন দাদু ভাইয়ের সাথে ঢাকায় আসে। কণিকা কোলে নিতে গেলে অভিমানী মেরিন দৌড়ে রুমে চলে যায়। যার সুযোগটা নেয় নীরা। নীরা হয়ে ওঠে চোখের মণি। মেরিনের খবরও মা বাবা নেয় না, খালি নীরা আর নীরা। শুরুর দিকে নীরাকে ওরা বেশি আদর করতো, যেন মেরিন ওদের কাছে নিজ থেকে আসে। কিন্তু মেরিন আসে না। মেরিন অনেকটাই চোখের আড়ালে থাকে মা বাবার। চোখের আড়াল থেকে মনের আড়ালও হয়ে যায়। মেরিনের খবরও মা বাবা নেয় না। মায়ের কোল ছাড়া মেরিনের ঘুম হয় না। দাদু ভাই কত গল্প শোনায়, তবুও ঘুম আসে না। মেরিনের জ্বর এলেও ওর কেউ দেখে না। কণিকা খবর নেয় না। নীরা নীরা বলতে অজ্ঞান। তাই দাদু ভাই ঠিক করে মেরিনকে নিয়ে কবির কণিকার থেকে যথেষ্ট দূরে চলে যাবে। এতে যদি ওরা মেয়ের কদর বোঝে। দাদু ভাই মেরিনকে নিয়ে কলকাতা চলে গেল। 12 বছর পর ফেরে বাংলাদেশে। এই 12 বছরে আলতাফ রহমান নিজের সব সম্পত্তি হারিয়ে দেউলিয়া হয়ে গেছে, পথের ভিখারি হয়ে গেছে। নীরা কবির কণিকার সাথেই ছিল। ইমোশনাল অ্যাটাচমেন্টটা অনেক গভীর হয়ে গেছে। এই 12 বছরের শুরুর দিকে যাও তারা একটু আধটু মেরিনের খোঁজ নিত, ও পরে তারা একবারও মেরিনের খবর নেয়নি। এই 12 বছরে মেরিন কান্না করতে করতে কান্না ভুলে গেছে। রাগ বেড়ে গেছে 12 গুণ। হয়ে গেছে মূর্তি। মারামারি, ঝগড়া করা, নিজের জিনিস কেবল নিজের করে রাখা সবটা করে। কারো ভালো মন্দে ওর কিচ্ছু যায় আসে না। ওর জীবনে কেবল ওর দাদু ভাইই আটকে যায়। দেশে ফিরে মা বাবাকে আম্মু বাবা না ডেকে মিস্টার খান, মিসেস খান ডাকে। কবির কণিকাও আর চেষ্টা করেনি। 17 বছরের মেরিনের উগ্র ব্যবহার কবির কণিকাকে আরো খেপিয়ে দেয়। ছোটবেলায় সব নিয়ে ভাবতে ভাবতে একদিন সব ঘটনা অনুধাবন করে। আলতাফ আর নীরার করা সব কাজের অঙ্ক মিলায়। কিন্তু দাদু ভাই ছাড়া কাউকে সেটা বলে না, কারণ যে আম্মু বাবা তার সাথে এমন করেছে তাদেরকে মেরিন নিজের নির্দোষ হওয়ার প্রমাণ দিতেও চায় না। কিন্তু আলতাফ রহমানকে উপযুক্ত শাস্তি দেয়। প্রথমে হাতের আঙুল একটা একটা করে কাটে, পরে পায়ের একটা একটা করে আঙুল কাটে, এরপর এক পা আর এক হাত কেটে দেয়। যদিও মেরিন নিজে কাটেনি, লোক দিয়ে কাটিয়েছে। নীরাকেও উপযুক্ত শাস্তি দেয়নি, কারণ বলবো সেটাও বলবো অন্যদিন। ব্যাস, এভাবেই মেরিন হয়ে উঠল ঘৃণার মেরিন। বর্তমান সকালে মেরিনের ঘুম ভাঙল। প্রচুর মাথা ব্যথা করছে। উঠে দেখে নীর বসে বসে ঘুমাচ্ছে। নীরের গায়ে চাদর দিয়ে দিল। আমি বাসে কি করে এলাম? আজকে ফ্রাইডে, তাই মেরিনের রান্না করতে ইচ্ছা হলো। সাওয়ার নিয়ে শাড়ি পরলো আজকে, খয়েরি রঙের। সবার জন্য নাস্তা বানালো, চা করলো, নীরের জন্য কফি করলো। নীলিমা নিহালকে রুমে চা দিতে গেল। আরে আমার মামুনিটাকে তো আজকে একেবারে পাক্কা গিন্নি লাগছে। মেরিনা একটা হাসি দিল। এরপর নীরের জন্য কফি নিয়ে এলো। মেরিন নীরের কপালে চুমু এঁকে দিল। নীর উঠুন, দেখুন কয়টা বেজে গেছে, 10:30 বাজে। নীরের ঘুম ভাঙলো। বাইরের সূর্যের আলো ঠিক মেরিনের মুখের ওপর পড়েছে। ডান নাকের নোজপিনটা ঝিকমিক করছে। গাঢ় খয়েরি রঙের শাড়ি পরা, কাজল ছাড়া কালো হরিণী চোখ দুটো গোলাপি ঠোঁটের মালিককে দেখতে প্রস্তুত ছিল না নীর। কতটা সুন্দর, কতটা পবিত্র লাগছে মেরিনকে। নীর অবাক চোখে দেখছে, কারণ এর আগে নীর কখনোই মেরিনের মুখ সেভাবে দেখেনি। যথেষ্ট সুন্দরী মেরিন। মেরিন মিষ্টি একটা হাসি দিয়ে বলল, গুড মর্নিং হানি। নীরের কেন যেন সেই হাসিটা ফুলের থেকেও সুন্দর লাগলো। পরক্ষণেই মনে পড়লো যে এটা মেরিন কফির মগটা ছুঁড়ে ফেলে ওয়াশরুমে চলে গেল। পাগল। পরদিন
ব্যাংককের ফুকেট যাবার জন্য নীর মেরিন ফ্লাইটে উঠল। মেরিনের ফুকেট যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কারণ মেরিনের একমাত্র দুর্বলতা হলো পানি, যা দেখলে মেরিন ভয় পায়, কারণ মামাকেই পানির মধ্যে তলিয়ে যেতে দেখেছিল। মেরিন ফুকেটের কথা না করেছে বলে নীর ইচ্ছে করেই আরও ফুকেট গেল। দুজন ফুকেট পৌঁছালো, রেস্ট নিল। পরদিন এ কি, আপনি এত সেজেগুজে কোথায় যাচ্ছেন? তো কি করব? ব্যাংককে এসে কি ঘরে বসে থাকবো? ঘুরবো, বেড়াবো? তো কোয়ার্টার পরে যাচ্ছেন কেন? ওই ব্যাংকক মানে সি বিচ, জিপনের সাগরের কিনারে দিয়ে ঘোরা, এগুলি কি আর ফর্মাল ড্রেসে হয়? সি বিচ? সি বিচ কেন? সি বিচে যাব না। ও হ্যালো, তোমাকে যেতে বলিনি, আর তোমাকে নিবও না, আমি একাই যাব। না 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 না, আমি যাব না, আর আপনিও যাবেন না। পানি, সাগর ভালো না, যাবেন না ওখানে, অন্য কোথাও যাব। লেসন, সব কিছু কি তোমার মতো চলবে? আমি কি আমার মতো কিছু করতে পারবো না? আমি কি তোমার হাতের পুতুল যে আমাকে যেভাবে নাচাবে সেভাবে নাচবো? লাইফটা হেল করে দিয়েছ। আচ্ছা ঠিক আছে, চলুন। যাবো না কোথাও, সরযোগ সামনে থেকে। না না, চলুন। গিয়ে বা কি হবে? কোন মেয়ে আমার দিকে তাকালে তার জানার পিছু পড়বে? তোমার জন্য কি কোথাও আমার শান্তি আছে? না না, আমি এমন কিছু করব না। যাবো না আমি, such a selfish girl. চলুন না, চলুন। আপনার এমন মুখ দেখতে পারবো না, আমি কথা দিচ্ছি। আমি উল্টাপাল্টা কিচ্ছু করব না। মনে থাকবে? আপনি বসুন, আমি রেডি হয়ে আসছি। নাও, 80 ঘন্টা ওয়েট করো। মোটেও না, আমি রেডি হতে অত সময় নেই না, অনলি 5 মিনিটস রেডি হব। নীর জানে ওর বউ রেডি হতে বেশি সময় নেয় না। 5 মিনিটের পর মেরিন জিন্স আর লং টপস পরে এলো। টপসের সামনে নীরের ছবি আঁকা। কালো পোশাক আর ঠোঁটের লাল লিপস্টিকে মেরিনকে দারুণ মানিয়েছে। মেরিনকে সুন্দর লাগছে। ওড়না কোথায়? কিসের ওড়না? ওড়না চেনো না? ওড়না, ওড়না গায়ে দাও। সে কি, কেন? টপসের সাথে আমি ওড়না পরি না। একটা থাপ্পড় মারবো। যাও, ওড়না পড়ো। মেরিন নীরের ঝাড়িতে খুশি হলো। হাসো কেন? কি হয়েছে? কিছু না। তো দাঁত দেখাও কেন? আই লাভ ইউ বলেই মেরিন নীরের ঠোঁটে চুমু দিয়ে বসলো। এরপর একটা ওড়না পরে নিল। দুজন জিপ নিয়ে বের হলো। দুজনকে একেবারে ফেভ জুটি লাগছে। নীরের ফুকেট জায়গাটা ভীষণ ভালো লাগে, আর জিপ চালাতে আরও ভীষণ ভালো লাগে। এভাবে ড্রাইভ করে ওর মনটা ভীষণ ভালো হয়ে গেল। অনেক এনজয় করছে নীর। মেরিন নীরকে এত খুশি কখনো দেখেনি। মেরিন মুগ্ধ হয়ে নীরকে দেখছে। আইসক্রিম খাবে? নীর মেরিনের দিকে তাকিয়ে দেখলো যে মেরিন ওর দিকে তাকিয়ে আছে। নীর তখন জোরে জোরে হর্ন বাজাতে লাগলো। মেরিনের ধ্যান ভেঙে গেল। কিছু বললেন? বলেছিলাম কি আইসক্রিম খাবে। নীর 2টা আইসক্রিম নিয়ে এলো, চকলেট ফ্লেভার। বলো তো, আমরা এখন কোথায় যাচ্ছি? জানি না। বিচে। মেরিন চমকে উঠল। বিচ? চলুন না, অন্য কোথাও যাই, বা এমন করে গাড়ি নিয়ে রাস্তায় ঘুরি। নট এট অল। ওরা সাগর তীরে পৌঁছালো। দূরে সাগর দেখতে পেয়ে মেরিন আগেই ভয়ে চোখ বন্ধ করে ফেললো। নীর সাগরের ঠিক পাড় ঘেঁষে জিপ চালাতে লাগলো খুব জোরে। নীর তাকে দেখলো মেরিন চোখ বন্ধ করে আছে। ও ভাবলো গাড়ির স্পিডের জন্য ভয়ে মেরিন চোখ বন্ধ করে আছে, তাই নীর আরও স্পিডে চালাতে লাগলো। তখন চাকায় লেগে পানি ওপরে আসতে লাগলো। মেরিনের মুখের ওপর পানি ছিটে এলো। সাথে সাথে মেরিন চমকে গিয়ে চোখ খুলল, যা দেখে নীর হেসে কুটি কুটি। নীরের হাসি দেখে মেরিন নিজের সকল ভয় ভুলে গেল। মেরিন মুগ্ধ চোখেই নীরের হাসি দেখতে ব্যস্ত। ওর কাছে সব থেকে সুন্দর নীরের এই হাসি। মেরিনের তাকানো দেখে নীর হাসি বন্ধ করে দিল। সামনে তাকাও। বলেই মেরিন নীরের কাঁধে মাথা রাখলো। কিছু খাবে? কিন্তু আমি খাবো, ক্ষুধা লেগেছে। চলো, তোমাকে আমার প্রিয় বেস্ট থাই রেস্টুরেন্টে নিয়ে যাই। দুজন গেল, খাওয়া দাওয়া করে হোটেলে পৌঁছালো। রাতে মেরিন নীরের বুকে শুয়ে আছে। নীরের বুকে আঙুল দিয়ে আঁকিবুকি করছে, আর নীর মোবাইল দেখছে। আসলে মোবাইলে নীরা আর ওর ছবি দেখছে। আজকে কেন যেন নীরার কথা পড়ছে ভীষণভাবে। নীর চমকে উঠল, মোবাইলটা রেখে দিল। নীরের ছবি দেখছিলেন বুঝি? কই না তো। আমি আপনাকে শিরায় শিরায় চিনি নীর। তো
দেখেছি তো দেখেছি, এখন কি নীরাকে মেরে ফেলবে? নীরার মৃত্যু হয়তো আমার হাতে নেই, এখন আপনার জন্য মারতে পারবো। আর এর আগে, আচ্ছা নীর, একটা কথা বলুন তো। কি? আপনি তো সেই দিন বলেছিলেন মেরিনের মৃত্যু আপনার সকল দোয়া। আমি মরে গেলে আপনি খুব খুশি হবেন, তাই না? নীর কেন যেন হ্যাঁ বলতে গিয়ে বলতে পারল না। কখন থেকে আমার বুকের মধ্যে কিছু বাকি করছো? ঘুমাবো আমি, এমনিতেই তোমার জন্য আমার ঘুম হারাম হয়ে গেছে। বুকের উপর উঠে শুয়ে থাকো। সরি বলেই মেরিন নীরের বুক থেকে নেমে বারান্দায় চলে গেল। নীর এতে বেশ অবাক হলো, তবুও ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু কেন যেন ঘুম আসছে না, অথচ একটু আগেও ভীষণ ঘুম পাচ্ছিল। 1 ঘন্টা নীর এপাশ ওপাশ করলো, তবুও ঘুম এলো না। ভাবলো মেয়েটা কি করেছে দেখা দরকার। যেই উঠতে নেবে তখনই ঝড়ের বেগে মেরিন দৌড়ে এসে নীরকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। ও মাই গুডনেস, কি তুমি? আপনার বউ, শুনুন, আবার কি? আমি মরে গেলেও আপনি নীরাকে বিয়ে করতে পারবেন না, অন্য যাকে মন চাই করবেন, বুঝলেন? না হলে কিন্তু ভূত হয়ে ঘাড় মটকাবো, আর ছাড়বো না। আমি তো আর আপনাকে বিয়ে না করতে বলিনি, তাই না? কারণ আপনি তো আর আমাকে ভালো টেলো বাসেন না যে আমার সঙ্গে দ্বিতীয় বিয়ে করবেন না। তাই বলছি, বিয়ে করবেন, কিন্তু নীরাকে না। নীর জানে না এর জবাবে কি বলবে। গুড নাইট। দুজন ঘুমিয়ে গেল। পরদিন দুইজন ঘুরতে বের হলো, কিন্তু বীজ আর সেদিন গেল না। সারাদিন ঘুরে টুরে মেরিন গাড়িতেই ঘুমিয়ে গেল। কেন যেন আজকে মেরিনকে জাগাতে ইচ্ছা হলো না নীরের। মেরিনকে কোলে করে রুমে নিয়ে গেল, যা অনেকে টুকুর টুকুর দেখলো। পরদিন সকালেই মেরিনের ঘুম ভাঙলো, দেখলো নীর আশেপাশে কোথাও নেই। নীর, নীর, নীর। তখন ওয়াশরুম থেকে নীর বলল, কি হয়েছে? চেঁচাচ্ছ কেন? শাওয়ারটা কি নিতে দেবে না? সরি। দুজন ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে ঘুরতে বের হলো। তবে আজকে নীর গাড়ি নিল না, পায়ে হেঁটে বের হলো। হাঁটতে হাঁটতে আর কথা বলতে বলতেই মেরিন খেয়াল করেনি যে ওরা বিচে চলে এসেছে। আমরা এখানে কেন? মানে কি? এখানে তো আমার আশা ছিল। আচ্ছা, তুমি কি সাগর দেখলে ভয় পাও? মেরিন বন্যা খানো ভয় পায়, ভাবা যায়? মোটেও না, মেরিন কিছুতেই ভয় পায় না। আর আমি মেরিন বন্যা খান। আমি এখন ইহকাল পরকালের জন্য মেরিন বন্যা নীর খান চৌধুরী। সে যাই হোক, ভয় তো তুমি পাও। জি না। মেরিন নীরের হাত খুব জোরে ধরে রেখেছে আর হাঁটছে। নীর মনে মনে বলে, ভয় তো তোমার আছে, পানির না অন্য কিছু, তা জানি না। নীর মেরিনকে নিয়ে হাঁটতে হাঁটতে বিচ ছেড়ে অনেক দূর, অনেকটা উঁচুর দিকে চলে গেল। সেখানে মানুষ নেই বললেই চলে। আমরা কোথায় যাচ্ছি? তোমাকে মেরে ঘুম করতে। কি? সামনে তাকাও। মেরিন তাকিয়ে দেখলো যে সামনে সমুদ্র, আর 1 কদম আগে বাড়লেই ও সোজা সমুদ্রে পড়বে। ভয়ে নীরকে খিঁচে ধরলো, পিছে চলে এলো। কি হলো, সুন্দর না? খুব সুন্দর। এখন চলুন আমরা যাই এখান থেকে। ইস, এত সুন্দর জায়গা থেকে এত তাড়াতাড়ি চলে যাব? দেখো কি সুন্দর চারদিকটা। বলেই নীর সামনে পা বাড়ালো। নীর, আপনি পড়ে যাবেন, পেছনে আসুন। শাট আপ। বলেই নীর নিজের 2 বাহু প্রসারিত করে বলল, জাস্ট ফিল দিস মোমেন্ট। বলতে বলতে নীর পা ফসকে নিচে পড়ে গেল। নীর! মেরিন বাঁচাও! মেরিনের চোখে ছোটবেলার সেই সময় মনে পড়ে গেল, যখন মামা পানিতে পড়ে গিয়েছিল, তলিয়ে গিয়েছিল অতল সমুদ্রে। নীর, কেউ আছো? আমার নীর পানিতে বাঁচাও! আমি তো সাঁতার জানি না। বাঁচাও! মেরিন আর কিছু না ভেবে পানিতে ঝাঁপ মারলো আর হাবুডুবু খেতে লাগলো, যা দেখে নীর হেসে কুটি কুটি। কারণ নীর নাটক করছিল, ইচ্ছা করেই পানিতে পড়েছে, সাঁতার জেনেও ডুবে যাওয়ার অভিনয় করছিল। মেরিন, আমি এখানে। নীর তো আর জানে না যে মেরিন সাঁতার কাটতে পারে না। যখন বুঝতে পারলো তখন অনেকটা দেরি হয়ে গেল। মেরিন অনেকটা পানি খেয়ে নিয়েছে। নীর মেরিনকে পানি থেকে তুলে তীরে আনলো। মেরিন, মেরিন! নীর মেরিনের পেট থেকে পানি বের করলো, হাত দিয়ে ম্যাসাজ করতে লাগলো। নীর মেরিনকে হাসপাতালে নিয়ে গেল। ডক্টর চেক আপ করে বলল যে মেরিনের পানিতে ফোবিয়া আছে, সেই সাথে ভীষণ ডিপ্রেশনে আছে, মানসিকভাবে বেশ দুর্বল, মানসিক রোগও আছে।
আর তাছাড়াও ডুবে গিয়ে ফুসফুসের মধ্যে অনেকটা পানি ঢুকে গেছে। 24 ঘন্টার মধ্যে জ্ঞান না ফিরলে মেরিন কোমায় চলে যেতে পারে। নীর চিন্তায় পড়ে গেল, অনুশোচনায় পড়তে লাগলো সে। যদি ওর কিছু হয়েছে তবে ওর দাদু ভাইকে কি জবাব দিব? আল্লাহ, ওকে সুস্থ করে দাও। নীর প্রহর গুনতে লাগলো। পরশু রাতের মেহেদিনের বলা সে কথা ভাবতে লাগলো। আমি মরে গেলে আপনি খুব খুশি হবেন, তাই না? নীরের কানে বারবার একই কথা বাজতে লাগলো যে নীরের দোয়ায় মেরিনের মৃত্যু ছিল। আজকে সেই নীরের দোয়ায় মেরিনের সুস্থতা। 13 ঘন্টা পর মেরিনের জ্ঞান ফিরল। নার্স বেরিয়ে এলো, বলল, আপনি কি নীর? পেশেন্ট আপনাকে ডাকছেন। মেরিনের জ্ঞান ফিরেছে? নীর ভেতরে ঢুকলো দৌড়ে। নীরের আভাস পেয়ে মেরিন চোখ মেলল। নীর গিয়ে মেরিনের পাশে বসলো। আপনি ঠিক আছেন তো? আপনার কিছু হয়নি তো? নীর অবাক চোখে মেরিনকে দেখছে। নিজের এই অবস্থাতেও নীরের কথা ভাবছে। এতটা ভালোবাসে মেয়েটা ওকে, এত সম্ভব? কি হলো বলুন, কষ্ট হচ্ছে কোথায় বলেন? চুপ, একদম চুপ। একটা থাপ্পড় দিব। যখন সাঁতার জানো না তখন কে বলেছিল পানিতে ঝাঁপ দিতে? তো কি করতাম? চোখের সামনে আপনাকে ডুবে যেতে দেখতাম। এত কিছু জানো আমার ব্যাপারে, আর এটা জানো না যে আমি সাঁতার জানি? জানতাম, কিন্তু আমি মনে করছিলাম যে অত উঁচু থেকে পড়ার জন্য প্রাণীর প্রেশার সামলাতে পারিনি। নীর মনে মনে বলে, এত কেন ভালোবাসো আমায়? আপনাকে ছাড়া নিজেকে ভাবতেও পারে না মেরিন। পরদিন মেরিনকে রিলিজ দেওয়া হলো। 3 দিন পর নীর ঘুম ভেঙে গেল কারো কোরআন শরীফ পড়ার সুরে। খুব মিষ্টি কণ্ঠে কেউ কোরআন শরীফ পড়ছে। নীর ঘাড় ঘুরিয়ে কারো পেছনটা দেখতে পেল। কেউ সাদা কাপড় পরে জায়নামাজে বসে কোরআন পাঠ করছে। নীর খাট থেকে নিচে নেমে বসলো, চোখ বন্ধ করে কোরআন পাঠ শুনতে লাগলো। মেরিন পড়া শেষ করে পেছনে ঘুরতে দেখে নীর বসে আছে। এ কি, আপনি? নীর চোখ খুলল। মেরিনকে দেখে নীর মুগ্ধ হয়ে গেল। মুখে যেন অন্যরকম একটা নূর চলে এসেছে। পর্দাশীল ধার্মিক নারী মনে হচ্ছে। সরি আপনার ঘুম ভাঙার জন্য। ভালোই হয়েছে নীর, আজকে আমাকে একটু একা ছাড়তে হবে। একটু পর মেরিন বের হয়ে গেল। আসলে আজকে মামার মৃত্যুবার্ষিকী। এই দিনেই মেরিন রোজা রাখে, নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে আর গরিবদেরকে 2 হাত ভরে দান করে। কিন্তু সেটা কেউই জানে না। কিন্তু মেরিন জানে না যে আজকে সারাদিন নীর ওকে ফলো করেছে। আজকের মেরিনকে দেখে নীর অনেক অবাক। রাতে মেরিন হোটেলে যাবার আগেই নীর চলে গেল। নীর কোনো প্রশ্ন করল না। নীরের মনে মেরিনকে জানার আগ্রহ সৃষ্টি হলো। নীর মনের বরফ ধীরে ধীরে গলাতে লাগলো। ওরা আরও 9 দিন ফুকেটে ছিল। এই 9টা দিন সব মিলিয়ে ভালোই কেটেছে দুজনার। মেরিনের মনে হলো এটাই ওর জন্য অনেক। নীর ওর সাথে কথা বলে তাই বেশি। 9 দিন পর ওরা দেশে ফিরল। নীর মেরিন দেশে ফিরল। সবার জন্য মেরিন এত গিফট এনেছে। দিন কাটতে লাগলো। মেরিনের পাগলামো ভালোবাসায় নীর অভ্যস্ত হয়ে গেছে। একদিন নীর জানতে পারলো যে নীর আর বিয়ে ঠিক হয়ে গেছে, যেটা শুনে নীরের রাগ উঠল। নীর মেরিনকে নিয়ে বাসায় ফিরেছে। নীর চুপচাপ ড্রাইভ করছে, ভীষণ রেগে আছে। নীর এই যে শুনছেন, আমি আপনার বাচ্চার মা হতে চলেছি। কথাটা শুনে নীর এতই অবাক হলো যে অবাকের চোটে গাড়ি বেসামাল হয়ে গেল। কোনো রকম গাড়ি থামালো। হোয়াট? চুপ। মনটা খুব খারাপ, তাই না? জানি না। নীরার বিয়ে, তাই না? জানি না। এই কারণে তো মন খারাপ আপনার। তুমি কি অন্তর্যামী? সব কিভাবে জানো? ইটস ম্যাজিক। আমি জানবো না? আমি তো নাটের গুরু। আমি তো নীরার বিয়েটা ঠিক করেছি। লোভ দেখিয়ে বলেছি যে ছেলেটা অসম্ভব ধনী, আমেরিকায় থাকে, ওখানেই সেটেল। আর তাই লোভিনীরা ঢ্যাং ঢ্যাং করে বিয়েতে রাজি হয়ে গেল। সাচ এ গ্রেট লেডি। আর মুখে বলে, আচ্ছা আপনি এত আপসেট কেন? আমার ভালোবাসার বিয়ে আর আমি আপসেট হব না তো ড্যাং ড্যাং করে নাচবো? ভালোবাসা? আচ্ছা আপনার কি মনে হয় না যে নীরা আপনাকে কখনো ভালোবাসেনি? আপনার টাকাকেই ভালোবেসেছে। তা না হলে কি এত তাড়াতাড়ি অন্য কাউকে বিয়ে করতে রাজি হতো? কথাটা শুনতেই নীর রেগে মেরিনের দিকে তাকালো। রেগে লাভ নেই।
আমার তো মনে হয় আপনিও নীরাকে তেমনভাবে ভালোবাসেন না। যদি ওকে মনের গভীর থেকে ভালোবাসতেন তবে বিয়ের দিন ওর গলায় ছুরি ধরতে বিয়েতে রাজি হয়ে যেতেন। তাই আমার মনে হয় না যে আপনিও নীরাকে ভালোবাসেন। কথাটা শুনেই নীর মেরিনকে ঠাস করে একটা থাপ্পড় মারল। তোমার সাহস কিভাবে হয় আমার ভালোবাসাকে প্রশ্নবিদ্ধ করার? ভালোবাসা? হ্যাঁ হ্যাঁ, ভালোবাসা। নীরা আমার ভালোবাসা। আমি নীরাকে ভালোবাসি। না, কখনো না। তাও মানলাম যে আপনি নীরাকে ভালোবাসেন, কিন্তু নীরা কি আপনাকে সত্যিই ভালোবাসে? ভালোবাসলে কি এত তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসতে পারতো? তো কি করবে? আমার জন্য সারা জীবন অবিবাহিত থাকবে? তুমি কি কখনো আমাকে ছাড়বে? আপনি কি কখনো নীরাকে ভুলে আমাকে ভালোবাসতে পারবেন? জানি আমি কখনো ভালোবাসবেন না। যদি আপনি নীরার জন্য আমাকে মেনে না নিতে পারেন তবে নীরা কিভাবে অন্য কাউকে মনে জায়গা দিচ্ছে? তো কি করবে? তোমার মতো ভালোবাসা ছিনিয়ে নেবে? আপনি কথা কাটাচ্ছেন নীর। শাট আপ। সত্যি তো এইটাই যে নীরা কখনো আপনাকে ভালোই বাসেনি, ভালোবেসেছে আপনার টাকা পয়সাকে। গেট আউট। হোয়াট? গেট আউট ফ্রম মাই কার। কি? নাম তো বলছে কিন্তু। না। মেরিন নামছে না বলে নীর নিজে মেরিনকে টেনে গাড়ি থেকে বের করলো। এরপর গাড়ি নিয়ে চলে গেল। যাক বাবা, এটা কি হলো? বুঝেছি, আগুন লাগাইলো রে টিঙ্কু, আগুন লাগাইলো। রাত 8টা। নীর বাসায় ফিরল। বাসায় ফিরে রুমে ঢুকে নীর অবাক, কারণ সারা রুম মোমবাতি আর ফুল দিয়ে সাজানো। দেখতে ভীষণ সুন্দর লাগছে। মেঝেতে গোলাপের পাপড়ি দিয়ে সরি লেখা। তখন মেরিন এসে পেছন থেকে নীরকে জড়িয়ে ধরল। আই লাভ ইউ। দেখি, ছাড়ো। সরতে বলেছি না, সবসময় ভালো লাগে না। তাতে কি? সরি বললাম তো। সরি। আমার জীবনটা শেষ করে দিয়ে সরি বলতে আসছো? মেরিন নীরকে ছেড়ে নিজের দিকে ঘুরিয়ে বলল, আমি ওগুলোর জন্য সরি বলিনি। আমি সরি বলেছি কারণ তখন আমার বলার কথার জন্য আপনাকে এতক্ষণ বাহিরে থাকতে হয়েছে, না খেয়ে থাকতে হয়েছে। তাই যান, ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। খাবো না, ক্ষুধা নেই। বললেই হলো, রাতের বেলা না খেয়ে শুতে নেই। তোমার কি মনে হয় এসব স্টুপিড ডেকোরেশন করে, রোমান্টিক পরিবেশ তৈরি করে তুমি তোমার নগ্ন উদ্দেশ্য হাসিল করতে পারবে? উদ্দেশ্য? আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হলো আপনার বউ হওয়ার। হয়েছি। আর আজকের এই ডেকোরেশন কেবল আপনাকে সরি বলার জন্য ছিল, কোনো নোংরা উদ্দেশ্য না। আর তাছাড়াও আপনি যেটা মিন করছেন সেই উদ্দেশ্য হলেও সেটাও কিন্তু নোংরা উদ্দেশ্য হতো না। যাই হোক, আপনি ফ্রেশ হয়ে আসুন, ততক্ষণে আমি রুমটা নর্মাল করে দিচ্ছি। নীর ফ্রেশ হয়ে এসে দেখলো যে রুমে ফুল মোমবাতি কিছুই নেই। নীর না খেয়ে শুতে গেল। মেরিন বলল, না খেয়ে ঘুমানোর সাহস করবেন না। কি করবে কি তুমি? বোম ফাটাবো। তুমি কি আমাকে একটু শান্তি দিবা না? না, আসুন খেয়ে নেবেন। নীর জানে না খেয়ে উপায় নেই, তাই খেতে বসলো। কিন্তু আজকে মেরিন নীরের সাথে ওর প্লেটেই খেতে বসলো না। নীর অবাক হলেও একটাবার জিজ্ঞেসও করলো না মেরিন খেয়েছে কিনা। নীর দেখলো যে মেরিন ওর দিকে তাকিয়েই আছে। এই, তোমার খেয়ে দিয়ে কোনো কাজ নেই? যখন থেকে তখনই আমার চেহারা দিকে তাকায় থাকো। কি লাভ আমার চেহারা দেখে? ভালো তো আর তুমি একা বাসো না, আমিও তো বেসেছি। কই, আমি তো কোনোদিন এমন করে পরে ধরে নীরার চেহারা দিকে তাকাইনি। কি দেখো আমার ক্ষমাতে? আমার স্বর্গ। বলেই মেরিন একটা গাল হাসি দিয়ে নীরের কোলে গিয়ে থাপ করে বসে পড়ল। নীর, আমাকে খাইয়ে দিন। হোয়াট? এটা আপনার শাস্তি, কারণ একটা বারও আমাকে খেতে বলেননি। নিন, খাইয়ে দিন। বলল, দাঁড়াও, দেখাচ্ছি মজা। বলেই নীর ভাতের লোকমার মধ্যে মরিচ ঢুকিয়ে দিল। কারণ এই কদিনে দেখেছে যে মেরিন ঝাল খেতে পারে না। মেরিন মরিচ খেয়েও রিয়াক্ট করলো না। নীর অবাক হয়ে আরও একবার মরিচ দিল। মেরিন তাও রিয়াক্ট করলো না। এরপর থেকে নীর আর মরিচ দিল না। নীর মনে মনে বলে, এলিয়ান। খাওয়া জাস্ট শেষ হতেই মেরিন নীরের ঠোঁট জোড়া দখল করে নিল। নীরকে ভীষণ জোরে একটা কামড় দিয়ে মেরিন ছেড়ে দিল। মাগো, ভ্যাম্পায়ার! আপনাকে ভালোবাসি বলে কি আপনার ভুলের শাস্তি দিব না? এখন কষ্ট করে আমার কোল থেকে ওঠো, ঘুমাবো। আগে আমাকে রোমান্টিকভাবে রিকোয়েস্ট করে বলুন। হোয়াট? আপনি না কোনো কথা একবারে বোঝেন না, না বললে কিন্তু আমি উঠবো না। বলছিলাম কি, জান একটু উঠো না প্লিজ, একটু কাজ ছিল তো।
ইস, আহা, এত কিউট করে বললে না উঠে পারি। লাভ ইউ এতগুলা। 2 ঘন্টা পর নীর আরামসে ঘুমাচ্ছে। মেরিন ঘুমন্ত নীরকে দেখছে। ভালোবাসার বিরহ কখনো আমাদের শান্তিতে ঘুমাতে দেয় না। আর আজকে আপনি নীরার বিয়ের কথা শুনেও পরম নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, কারণ আপনি নীরাকে ভালোবাসেন না। এটা আপনার ভুল ধারণা মাত্র। ভালো লাগাকে ভালোবাসা মনে করছেন আপনি, তাছাড়া কিছুই না। তবে আপনার এই ভুল ধারণা আমি ভাঙাবই। মেরিন নীরের গিটার নিয়ে ছাদে গিয়ে গান গাইতে লাগলো।